আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সো আজকে আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সো এইটার মধ্য থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা সিকিউ অ্যাটলিস্ট কমন পড়বেই, এর বাইরে হচ্ছে 3 থেকে 4টা এমসিকিউ মোটামুটি প্রত্যেক বছর একেবারে শিওর শট। তো প্রথমেই আমরা যেই টাইপটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের কক্ষপথের ব্যাসার্ধ এই রিলেটেড যেই টাইপটা আছে। প্রথমেই হচ্ছে আমরা এইটার সূত্রগুলো একটু দেখে ফেলাবো, তারপর হচ্ছে এটার অঙ্কগুলো একটু দেখে ফেলাবো। তো এই টাইপটা আপনারা হচ্ছে কেমিস্ট্রিতেও পড়ছেন। কেমিস্ট্রিতে যখন পড়ছেন তখন সূত্রগুলা দেখতে হয়তো কিছু ক্ষেত্রে এরকম ছিল, যদি আপনি এসআই ইউনিটে মান বসান তাহলে সূত্রগুলা দেখতে এরকম, আর যদি আপনি অন্য কোনো ইউনিটে মান বসান, সিজিএস ইউনিটে বা অন্য কোনো ইউনিটে মান বসান, তাহলে হচ্ছে সূত্রগুলার চেহারা একটু চেঞ্জ হয়ে যায়। তো প্রথম ফর্মুলাটা কি? প্রথম ফর্মুলাটা হচ্ছে ভাইয়া এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়। এই যে আর এন দিয়ে কি প্রকাশ করতেছে? আর এন দিয়ে প্রকাশ করতেছে হচ্ছে এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ। পরিচয়গুলো একটু লেখা রাখেন। আর এন এটা হচ্ছে এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ, এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ অথবা এন-তম কক্ষপথের ব্যাসার্ধ, এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ অথবা এন-তম কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ অথবা এন-তম কক্ষপথের ব্যাসার্ধ। সো যদি আপনার কাছে রিটেনে প্রশ্নটা আসলে আমরা এই যে উপরের সূত্রতে মান বসাবো। রিটেনে প্রশ্নটা আসলে উপরের সূত্রতে মান বসাবো। এন হচ্ছে কততম শক্তি স্তরের ব্যাসার্ধ বাইর করতে চাইতেছি, এন এর জায়গায় ওইটা বসাবো। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এপসাইলন নটের মান ক্যালকুলেটর থেকে বসাই দিবেন, পাই এর মান ক্যালকুলেটর থেকে বসাই দিবেন। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা টোটাল কতগুলো ইলেকট্রন আছে সেই জিনিসপত্রগুলো বসাইতে হবে। যদি এই সেম প্রশ্ন এমসিকিউতে আসলে তাহলে ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে করে ফেলাইতে পারেন। যদি আপনারে বলে যে এমসিকিউতে 5তম শক্তি স্তরের ব্যাসার্ধ কত, তাহলে সেইটা এই ফর্মুলা দিয়ে করে ফেলাইতে পারবেন। জাস্ট আর1টা হচ্ছে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। আর1 এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। আর1 এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। জাস্ট এই মানটুকু আপনার একটু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এই মানটুকু একটু মুখস্থ রাখা লাগবে। আর1 এর মান কত? আর1 এর মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। আর1 এর মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। সো আর1 এর মানটা বসাই দিলে আর এন এর মানটাও কোন ইউনিটে বাইর হবে বলেন? আর এন এর মানটাও কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে বের হবে। সো ওই অ্যাংস্ট্রমটারে 10⁻⁻10 দিয়ে গুণ করে মিটারে নিয়ে যাওয়া যাবে। অ্যাংস্ট্রমটারে 10⁻⁻10 দিয়ে গুণ করলে এটা মিটারে চলে যাবে। আচ্ছা, এবারে আসেন, আমরা তো এতক্ষণ ধরে শক্তি স্তরের ব্যাসার্ধ বাইর করছি। যদি কোনো কারণে বলে, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, বুয়েটে রিটেন পরীক্ষায় হচ্ছে এখান থেকে একটা ফর্মুলা আসছিল, আমরা অঙ্কটা দেখবো। সো মানে এখান থেকে একটা অঙ্ক আসছিল, সো আমরা অঙ্কটা একটু পরে দেখবো। এখানে ক্যাপিটাল আর দিয়ে কি প্রকাশ করতেছে ভাইয়া? ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করতেছে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এতক্ষণ পর্যন্ত আপনারা বের করছেন হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর এইখানে ক্যাপিটাল আর দিয়ে যেটা বের করবেন সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ক্যাপিটাল আর দিয়ে বের করবেন হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ক্যাপিটাল আর দিয়ে বের করবেন হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো যদি শক্তি স্তরের ব্যাসার্ধ বাইর করতে বলে, তাহলে ছোট হাতের আর দিয়ে ফর্মুলা বসাইতে হবে। আর যদি নিউক্লিয়াসের ব্যাসার্ধ বাইর করতে বলে, তাহলে ক্যাপিটাল আর এর এই ফর্মুলা বসাইতে হবে। ঠিক আছে, এরপরে যদি আমাকে এন-তম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত সেটা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দুইটা ফর্মুলা আমরা এখানে মার্ক করে রাখছি। সো দুইটা ফর্মুলাই আপনি ইউজ করতে পারবেন, কোনোটাই সমস্যা নাই। এখন কোনটা কখন ইউজ করব দেখেন। প্রথম ফর্মুলা আপনি ইউজ করতে পারেন যদি আপনার কাছে প্রশ্নের মধ্যে ডিরেক্টলি এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধটা দিয়ে দেয়। এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ যদি প্রশ্নের মধ্যে ডিরেক্টলি দেওয়া থাকে, তাইলে আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করব। এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধের ফর্মুলাটা মানে এই যে আর এন এর মানটা আপনি আগের থেকে জানেন, আর এন এর এই মানটা নিয়ে যদি আপনি এইখানে বসাই দেন, তাইলে জিনিসটা দেখতে হয় হচ্ছে এইরকম। ঠিক আছে, যদি আমার কাছে এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ প্রশ্নেই বলে দেয়, তাইলে আপনি ডিরেক্টলি এই ফর্মুলা দিয়ে করতে পারেন। আর যদি এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ না বলা থাকে, তাইলে সেই ক্ষেত্রে আপনি এই ফর্মুলা দিয়ে করতে পারেন। দুইটা আমরা বসাবো হচ্ছে দুই ক্ষেত্রে। যদি এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ জানা থাকে তাহলে এটা বসাবো, এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ জানা না থাকলে এটা বসাবো। সো কোনটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি এই টাইপের যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো একটু বুঝা ফেলাইছি। তাহলে আসেন এখান থেকে আমরা কিছু ম্যাথ একটু প্র্যাকটিস করে ফেলাই। সো এই ম্যাথটা আসছিল ময়মনসিংহ বোর্ড 2022 সালে। কি বলা আছে? বলছে একটি পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। একটি পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। একটি পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্ধ চাই নাই ভাই, এখানে কি চাইছে, এখানে চাইছে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে ছোট হাতের আর এর মান জানতে চাইছে। আমার কাছে যদি নিউক্লিয়াসের ব্যাসার্ধ জানতে চাইতো তাহলে আমার কোনটা বের করা লাগতো, তাহলে আমার বড় আর এর মান বের করা লাগতো, কিন্তু আমার কাছে জানতে চাইছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে কিসের মান জানা লাগবে, ছোট হাতের আর এর মান জানা লাগবে। তাহলে আসেন আমরা ফর্মুলাটা আগে তুলে ফেলাই, এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল, সো রিটেন পরীক্ষার প্রশ্ন। আমরা বলেই আসছিলাম যে রিটেনে অঙ্ক আসলে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করার জন্য। তাহলে আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এন এটা ইকুয়াল টু কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার, এরপর ছিল হচ্ছে এপসাইলন নট পাই এম ই স্কোয়ার, এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, পাই এম ই স্কোয়ার ইন্টু জেড জেড স্কোয়ার ছিল না, শুধুমাত্র জেড ছিল। ঠিক আছে, এটা শুধুমাত্র জেড ছিল। আচ্ছা, ভালো কথা। তো এইটুকু ফর্মুলার মধ্যে সবগুলা মান আমার জানা আছে না, দেখেন তো এটার মধ্যে কিন্তু সবগুলার মান আমার জানা আছে, এটার মধ্যে সবগুলার মান আমার জানা আছে। ঠিক আছে, এটার মধ্যে সবগুলার মান আমার জানা আছে। সো এখন আসলে আমার করণীয় কি? আচ্ছা, তাহলে আসেন এখানে হচ্ছে ফর্মুলাটা আবার একটু বসাই। আর এন এটা ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার ইন্টু জেড। আচ্ছা, এখন এখানে ছোট্ট একটু একটা কাহিনী হয়, সেটা হচ্ছে এন এর মান আমি কত বসাবো। দেখেন আমারে বলছে দ্বিতীয় শক্তি স্তরের, দ্বিতীয় শক্তি স্তরের, তাহলে এন এর মান কত বসানো উচিত, এন এর মান বসানো উচিত 2। তাহলে আসেন বসাই, এন এর জায়গায় হচ্ছে আমি 2 বসাইলাম, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু এইচ এর মান প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন, প্ল্যাঙ্কের ধ্রুবকটা ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন, এপসাইলন নটের মানও ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন, পাই এর মানও ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন, ইলেকট্রনের চার্জ সেটাও ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন, ইলেকট্রনের ভর সেটাও ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন। সবগুলা মান ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাই দিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে মান বের করবেন, সবগুলা মান ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাই দিয়ে এখান থেকে হচ্ছে মান বের করবেন। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর সবগুলা হচ্ছে এখান থেকে বসাবেন। এখন ছোট্ট একটু একটা কাহিনী আছে ভাইয়া, সেটা হচ্ছে জেডটা কি ছিল, জেড ছিল হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা। প্রশ্নের মধ্যে কি কোনো জায়গায় পারমাণবিক সংখ্যা বলা আছে? বলা নাই। কোন জায়গায় যদি পারমাণবিক সংখ্যা বলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে জেড এর মান 1 ধরে নেবেন। কোন জায়গায় যদি পারমাণবিক সংখ্যা বলা না থাকে তাহলে আমরা ধরে নিব যে হাইড্রোজেন পরমাণুর কথা বলছে, সো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, তো এই মানটুকু আপনি ক্যালকুলেটরে বসায় বের করতে পারবেন। এখানে একটু শর্টকাট একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু ফর্মুলা এইটাই লিখছেন, ফর্মুলা এইটাই লিখছেন। এখন দেখেন তো ভাইয়া, আপনার এমসিকিউ করার জন্য আমরা একটা ফর্মুলা মার্ক করে দিছিলাম না, এমসিকিউ করার জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা মার্ক করে দিছিলাম। এমসিকিউ করার জন্য ফর্মুলা কোনটা ইউজ করতে বলছিলাম, দেখেন তো আর এন এটা ইকুয়াল টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড ইন্টু আর ওয়ান। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, রাফের মধ্যে এই মানটা বাইর করে ফেলান, এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড ইন্টু আর ওয়ান। সো এন স্কোয়ারের মান কত, এন স্কোয়ারের মান হচ্ছে 2 স্কোয়ার, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের কথা বলছে, জেড এর মান হচ্ছে 1, আর ওয়ান এর মানটা মুখস্থ রাখতে বলছিলাম 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর ওয়ান এর মানটা মুখস্থ রাখতে বলছিলাম 0.53 অ্যাংস্ট্রম। তো আপনি বুঝতেই পারতেছেন যে এই পুরা মান ক্যালকুলেশন করা ক্যালকুলেটরে এটা কিন্তু টাফ, পুরা মান ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা টাফ। অনেক ক্ষেত্রে রেজাল্ট 0 দেখাই দিতে পারে, কারণ যেহেতু পাওয়ার গুলো অনেক বড় বড়, এত বড় পাওয়ার ক্যালকুলেশন করে রেজাল্ট আসলে ক্যালকুলেটর আসলে রেজাল্ট নাও বলতে পারে। সো অ্যানসার অনেক সময় 0 দেখাইতে পারে। সো অ্যানসার যেহেতু 0 দেখাইতে পারে, আপনি এক কাজ করেন, আপনি খাতার মধ্যে কোনো জায়গায় শর্টকাটটা লেখেন না, আপনি অ্যানসারটা একটু বাইর করেন। অ্যানসারটা কত আসবে? অ্যানসার আসবে হচ্ছে 4 ইন্টু 0.53, অ্যানসার আসবে হচ্ছে 4 ইন্টু 0.53, তার মানে 2.12 অ্যাংস্ট্রম। অ্যানসার আসবে হচ্ছে 2.12 অ্যাংস্ট্রম। তাহলে আপনি সুন্দর মতো এখানে অ্যানসারটা লেখা ফেলান, অ্যানসার আসবে হচ্ছে 2.12 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ওই যে একটা কথা বলে যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ঠিক আছে, মানে আপনার এমন ভাবে শর্টকাট গুলো অ্যাপ্লাই করতে হবে যে আপনি শর্টকাট দিয়ে অ্যানসার বের করছেন, অ্যানসার বের করছেন শর্টকাট দিয়ে, কিন্তু সেটা খাতার মধ্যে লেখা যাবে না। অ্যানসার বের করছি কিন্তু শর্টকাট দিয়ে, খাতার মধ্যে লেখা যাবে না। ঠিক আছে, সো এইভাবে আপনি চাইলে অ্যানসার গুলা বের করে ফেলাইতে পারেন। ঠিক আছে, কথা বুঝছি। এইটুকু জায়গায় আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না, এইটুকু জায়গার কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এইটুকু জায়গায় সমস্যা না হইলে দেখেন তো এইটা পারবো কিনা, এটাও ময়মনসিংহ বোর্ড 2022 সালেই আসছে। হাইড্রোজেন পরমাণুর দশম শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর দশম শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ, দশম শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে দেখেন এইটা আমি আর রিটেনের জন্য করে দিতেছি না, দশম শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ জানতে চাইছে। তাহলে আর এন এটা ইকুয়াল টু কত লিখবো, এটা ইকুয়াল টু লিখবো হচ্ছে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড ইন্টু হচ্ছে আর ওয়ান। তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 10, তাহলে 10 এর স্কোয়ার, যেহেতু হাইড্রোজেন পরমাণুর কথা বলছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1,
আর R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 0.53। ঠিক আছে, R1 এর মানটা যেহেতু অ্যাংস্ট্রম ইউনিটে বসাইছেন, তাহলে অ্যানসারটাও অ্যাংস্ট্রম ইউনিটেই পাবেন। 10 এর স্কয়ার করলে হয় ভাই 100, 100 সাথে 0.53 গুণ করলে পাইতেছেন হচ্ছে ফাইনালি 53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, সো এইটা যদি মিটারে অ্যানসার দেওয়া থাকে তাহলে অ্যানসারটা কি হবে? 53 × 10⁻⁻10 মিটার। ঠিক আছে, মিটারে যদি অ্যানসার দেওয়া থাকে বা এমসিকিউ তে যদি আসে, অ্যানসারটা যে কোনো ইউনিটে থাকতে পারে। সো এই অ্যাংস্ট্রম থেকে কনভার্ট করে আমার ওই ইউনিটে নিয়ে যাওয়া লাগবে। অ্যানসারটা যে ইউনিটে দেওয়া আছে অ্যাংস্ট্রম থেকে কনভার্ট করে আমার ওই ইউনিটে অ্যানসারটা নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা, এই হচ্ছে মোটামুটি ঘটনা। আচ্ছা, তো দেখেন ওই যেই কথাটা আমরা বলতেছিলাম যে বুয়েট পরীক্ষায় 2008-09 সালে অনেক দিন আগে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খুলে দেখতে পারেন যে এই চ্যাপ্টার থেকে আসলে একাডেমিকেও যা প্রশ্ন আসে অ্যাডমিশনেও মোটামুটি সেম প্রশ্ন আসে। দেখেন কি বলছে, বলছে যে 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলে দিছে এত মিটার, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তার মানে ক্যাপিটাল আর এর মান বলছে কিন্তু আপনারা। ঠিক আছে, এই জিনিসটুকু একটু খেয়াল রাখতে হবে, আপনারা কিন্তু ক্যাপিটাল আর এর মান বলছে। ঠিক আছে, ক্যাপিটাল আর এর মান হচ্ছে এত, কখন? যখন হচ্ছে ভর সংখ্যা 16। ঠিক আছে, 128 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? 128 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, এইটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ দেওয়া আছে, 128 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে এইটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখেন, যেহেতু নিউক্লিয়াসের কথা বলছে, সো নিউক্লিয়াসের কথা বললে ডেফিনেটলি আমার কোন ফর্মুলা ইউজ করা উচিত? নিউক্লিয়াসের ব্যাসার্ধের ফর্মুলা। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধের ফর্মুলা কি শিখছিলাম? R = R0 × a⁻1/3, R = R0 × a⁻1/3। এই যে আমি ফর্মুলাটা আবার একটু মনে করাই দিই, R = R0 × a⁻1/3। সেখানে আর এর পরিচয় কি ছিল? ক্যাপিটাল আরটা ছিল হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর R0 এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ ছিল, সেটার মানটা একটু মুখস্থ, 1.25 ফেমটোমিটার। 1.25 ফেমটোমিটার। এটা যদি মিটারে কনভার্ট করেন তাহলে সেই ক্ষেত্রে 10⁻⁻15 দিয়ে গুণ করতে হবে। মিটারে কনভার্ট করতে চাইলে 10⁻⁻15 দিয়ে গুণ, আর যদি ফেমটোমিটার ইউনিটেই রাখেন তাহলে ফেমটোমিটার ইউনিটেই রাখতে পারেন, কোনো প্যারা নেই। ঠিক আছে, তাহলে আসেন, আমরা যখন 16 ভর সংখ্যার কথা বলতেছি তখন হচ্ছে আমরা এইটার নাম দিলাম মনে করেন শুধুমাত্র আর। 128 ভর সংখ্যার কথা যখন বলবো সেটার নাম দিলাম মনে করেন আর প্রাইম। ঠিক আছে, তাহলে আর প্রাইম ইকুয়াল টু কি হবে তখন? তখন এটা হয়ে যাবে a'⁻1/3। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন a'⁻1/3। ঠিক আছে, তো এইটা মনে করেন আপনার এ, এই যে 16 বলা আছে এটা হচ্ছে এ, আর এই যে 128 বলা আছে এইটা মনে করেন এ প্রাইম। ঠিক আছে, 16 বলা আছে সেটা মনে করেন এ, আর এই যে 128 বলা আছে সেটা হচ্ছে এ প্রাইম। তাহলে এ এর জন্য নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তার মানে শুধুমাত্র আর এর মান আপনার কাছে দেওয়া আছে, আপনার কি বের করতে হবে? ওই এ প্রাইমের জন্য নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তার মানে আর প্রাইমের মানটা আপনার বের করতে হবে। ঠিক আছে, আর প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে দেখেন দুইটা ইকুয়েশন তো আপনি পাইয়েই গেছেন, একটা দিয়ে আরেকটারে ভাগ করলেই তো হয়ে যাইতেছে। তাহলে আসেন একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিই। সো আমি যদি আর প্রাইম ডিভাইডেড বাই আর লিখি, আর প্রাইম ডিভাইডেড বাই আর লিখি, তাহলে সেই ক্ষেত্রে দেখেন তো কি আসতেছে, তখন আপনার কাছে আসতেছে এ প্রাইম ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার 1/3, এ প্রাইম ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার 1/3। সো দেখেন এখানে কিন্তু আর নট এর মানটা আপনার লাগেও নাই, আর নট কিন্তু ক্যান্সেল আউটই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে মানগুলা যদি বসাই দেই তাহলে খেয়াল করে দেখেন এ প্রাইমের ভ্যালু কত? এ প্রাইমের ভ্যালু হচ্ছে 128। ঠিক আছে, আর এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 16। এই পুরাটার পাওয়ার হচ্ছে 1/3, পুরাটার পাওয়ার হচ্ছে 1/3। তাহলে আর প্রাইম এটা ইকুয়াল টু, এইটুকু একটু ক্যালকুলেটরে বসান তো, 128 ডিভাইডেড বাই 16 হোল টু দি পাওয়ার 1/3। 128 ডিভাইডেড বাই 16 হোল টু দি পাওয়ার 1/3। সো ওইটুকু ক্যালকুলেটরে বসাইলে আসে হচ্ছে 2। ঠিক আছে, ওইটুকু ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে 2। এটার সাথে 8টা যায় ওই পাশে গুণ হবে, আর যায় ওই পাশে গুণ হবে, তাহলে 2 2 এর মতো থাকবে। আর এর মান তো আমার কাছে দেওয়াই আছে, 3 × 10⁻⁻12, 3 × 10⁻⁻12 মিটার। ঠিক আছে, সো ফাইনালি অ্যান্সার কত পাবো? ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে 6 × 10⁻⁻12 মিটার। ঠিক আছে, দেখেন এর চেয়ে সোজা অঙ্ক আর জীবনেও পরীক্ষায় আসা পসিবল না। ঠিক আছে, বুয়েট পরীক্ষায় এর চেয়ে সোজা অঙ্ক আর জীবনেও পরীক্ষায় আসা পসিবল না। খালি আপনার সূত্রটা জানা লাগতো, খালি সূত্রটা জানা লাগতো যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি, খালি সূত্রটা জানা থাকলেই কিন্তু আপনি হচ্ছে এই অঙ্ক করে ফেলাইতে পারতেছেন। খালি সূত্র জানা থাকলে আপনি হচ্ছে এই অঙ্ক করে ফেলাইতে পারতেছেন। ঠিক আছে, তো আশা করি এইটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না, এইটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার আসেন,
এবার আমরা যাব হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি আর হচ্ছে বন্ধন শক্তি সংক্রান্ত। ইলেকট্রনের মোট শক্তি আর বন্ধন শক্তি সংক্রান্ত। তো এইখানেও আমাদের কয়েকটা সূত্র একটু মুখস্থ রাখা লাগবে। ইলেকট্রনের মোট শক্তি আর বন্ধন শক্তি, এখানে হচ্ছে আমাদের কয়েকটা সূত্র একটু মুখস্থ রাখা লাগবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাইয়া এন তম শক্তি স্তরে, এন তম শক্তি স্তরে ইলেকট্রন এর মোট শক্তি, এন তম শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি, এটা বের করার ফর্মুলা কি? এটা বের করার ফর্মুলা হচ্ছে En, এটা ইকুয়াল টু নেগেটিভ m e to the power 4 z স্কয়ার ডিভাইডেড বাই 8n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট এর স্কয়ার। ঠিক আছে, 8n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট এর স্কয়ার। আচ্ছা, তো এইটা বের করার জন্য আবার শর্টকাট আছে একটা। শর্টকাটটা হচ্ছে ভাইয়া যে যদি আমার হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের শক্তি জানা থাকে, তাহলে সেইটারে আমি n স্কয়ার দিয়ে ভাগ করব, z স্কয়ার দিয়ে গুণ করব, n স্কয়ার দিয়ে ভাগ করব, z স্কয়ার দিয়ে গুণ করব, তাইলে আমার n তম শক্তি স্তরের শক্তি বের হয়ে চলে আসবে। n তম শক্তি স্তরের শক্তি বের হয়ে চলে আসবে। জাস্ট এতটুকু মাথায় রাখা লাগবে, জাস্ট এতটুকু মাথায় রাখা লাগবে যে E1 এর ভ্যালুটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। জাস্ট E1 এর ভ্যালুটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনারা এই জিনিস পড়ে আসছেন, এটা কেমিস্ট্রিতে পড়ছেন, আমি জাস্ট আবার একটু মনে করাই দিই। সেই জিনিসটা ছিল হচ্ছে এরকম যে ইলেকট্রন কোন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে লাফ মারে, অথবা আরেক উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে। তো ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, তখন সে কিছু পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে। তো এই যে শোষিত বা বিকিরিত শক্তির পার্থক্য, শোষিত বা বিকিরিত শক্তির পার্থক্য, এটা ইকুয়াল টু হচ্ছে HF, এটা ইকুয়াল টু হচ্ছে RH প্রাইম ইনটু 1/n স্কয়ার মাইনাস 1/n2 এর স্কয়ার। ঠিক আছে, এখানে n1 আর n2 এর মানগুলা এমন ভাবে বসানো লাগবে যেন রেজাল্ট নেগেটিভ না আসে। ঠিক আছে, কোনটা n1 কোনটা n2 এইটা আমরা এখনই আইডেন্টিফাই করতেছি না। n1 n2 এর মানগুলা জাস্ট এমন ভাবে বসাবো যেন রেজাল্ট নেগেটিভ না আসে, এইটুকু জাস্ট খেয়াল রাখতে হবে। n1 n2 এর মান এমন ভাবে বসাবো যেন রেজাল্ট নেগেটিভ না আসে। ঠিক আছে, এখান থেকে যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে এটা আপনাদের খুবই পরিচিত ফর্মুলা। রিডবার্গ সমীকরণের মানে ম্যাথ করেন নাই কেমিস্ট্রিতে এরকম কোন পোলাপান আসলে খুঁজে পাওয়ার কথা না। রিডবার্গ সমীকরণের ম্যাথ সবাই করছেন। সো যদি আপনার তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলে, এই টাইপের অঙ্কগুলো আমরা একটু পরে যায় করব। যদি তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলে, তাহলে ফর্মুলা কি? 1/λ ইকুয়াল টু RH ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ঠিক আছে, আর এইচ এর মান কত? 1.097 ইনটু 10⁻7 পার মিটার। পার মিটার ইউনিট গুলো একটু খেয়াল রাখেন। ঠিক আছে, আর এইচ এর মান হচ্ছে 1.097 ইনটু 10⁻7। কেমিস্ট্রিতে হয়তো সেন্টিমিটার ইউনিটে বসাইছেন, মিলিমিটার, মানে কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম টাইমে সেন্টিমিটার ইউনিটে বসানোর কথা। সো এইখানে আমরা হচ্ছে মিটার ইউনিটে বসাবো, এইখানে আমরা হচ্ছে মিটার ইউনিটে বসাবো। ওকে, আচ্ছা এইটুকু হইলে আসেন এখান থেকে একটা অঙ্ক করে ফেলাই। এটা হচ্ছে কুয়েট 1516 সালে আসছিল। কুয়েট 1516, হাইড্রোজেন পরমাণুর পঞ্চম বোর কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত? হাইড্রোজেন পরমাণুর পঞ্চম বোর কক্ষের ইলেকট্রনের শক্তি কত? সো শক্তি বলতে এখানে যেহেতু স্থিতি শক্তি, গতি শক্তি এরকম কোনো কিছু মেনশন করে দেয় নাই, সো আপনি বুঝতেই পারতেছেন আপনার কাছে কি জানতে চাইছে, মোট শক্তি জানতে চাইছে। হাইড্রোজেন পরমাণুর পঞ্চম বোর কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত? প্রত্যেক বছর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাবেন, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে দেখবেন যে এই চ্যাপ্টার থেকে এরকম একটা প্রশ্ন আসতেছে, যেটা হচ্ছে মুখস্থ করার প্রশ্ন। সূত্র মুখস্থ থাকলে আপনি অঙ্ক করতে পারবেন, সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এইখানেও যেহেতু অঙ্কটা রিটেন পরীক্ষায় আসছিল, আমরা যেই কাজটা করব, দেখেন শক্তির ফর্মুলা কিন্তু আমরা শিখছি। En ইকুয়াল টু -m e টু দি পাওয়ার 4 z স্কয়ার, -m e টু দি পাওয়ার 4 z স্কয়ার। তাহলে মানগুলা বসাবো, -m e টু দি পাওয়ার 4 z স্কয়ার। ঠিক আছে, নিচে কত থাকবে ভাইয়া? নিচে থাকবে 8n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট এর স্কয়ার, 8n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট এর স্কয়ার। ঠিক আছে, মান এগুলা বসাইলাম। দেখেন তো প্রত্যেকটা মান আমার জানা আছে না? ইলেকট্রনের ভর আমি জানি, ইলেকট্রনের চার্জ আমি জানি। হাইড্রোজেনের কথা বলছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 1। এই তো একটা তরতাজা কনস্ট্যান্ট দেখাই যাইতেছে। পঞ্চম বোর কক্ষের কথা বলছে, তাহলে এন এর জায়গায় কত বসাবো? 5। প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে h, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা। সো সবগুলা মান আপনার জানা আছে, বা মানগুলো আপনি ক্যালকুলেটর থেকেও বসাইতে পারবেন। কিন্তু ভাইয়া কথা হচ্ছে মানগুলা ক্যালকুলেটরে বসাইলে ক্যালকুলেটর হ্যাং করতে পারে, কারণ ক্যালকুলেটরের অবস্থা তখন এই যে এইচএসসি 24 এর মতো হয়ে যায় আর কি। সো এখন আমার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এইখানে আমরা যে শর্টকাটটা শিখে আসছিলাম, এই শর্টকাটটা দিয়ে ধরেন আমি এখানে মানগুলা বসাইলাম, সবগুলা মান আমি এখানে বসাইলাম, বসায় খাতায় দেখাইলাম। খাতায় দেখানোর পরে আমি রাফে কোনো একটা জায়গায় এই এনতম শক্তি স্তরের শক্তি কত আসবে সেটা আমি রাফে বের করে নিব, দেখেন সূত্রটা কি ছিল? E1 ডিভাইডেড বাই n স্কয়ার ইনটু z স্কয়ার। তাহলে মানগুলা বসায় দেন। E1
ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, তো E1 এর মান কত? E1 এর মান তো মুখস্থ রাখতে বলছি -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না? E1 এর মান মুখস্থ রাখতে বলছি -13.6 ইলেকট্রন ভোল্ট। এই যে এই মানটা একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে। E1 এর মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। ডিভাইড করব কত দিয়া? ডিভাইড করব হচ্ছে ভাইয়া 5 এর স্কোয়ার দিয়া। হাইড্রোজেন পরমাণুর কথা বলছে, তাহলে জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো এই মানটুকু বসাই দেন। এই মানটুকু বসাইলে কত আসে দেখেন, 13.6 ডিভাইডেড বাই 25, মানে মাইনাসটা তো থাকবে, 13.6 ডিভাইডেড বাই 25। তো এটা আসবে হচ্ছে আপনার 0.544 ইলেকট্রন ভোল্ট, -0.544 ইলেকট্রন ভোল্ট। সো এইখানে আপনি জাস্ট অ্যান্সারটুকু বসাই দিবেন। ঠিক আছে, খাতার মধ্যে অঙ্ক কইরা দেখাইছেন, আপনি তো মানে ছাত্র তো আর জানে না যে আপনি অ্যান্সারটা কোত্থেকে বসাইতেছেন, তাই না? সে তো আর এত বড় ভ্যালু ক্যালকুলেটরে বসায় চেক করবে না, আর অ্যান্সারটা মোটামুটি কাছাকাছিই থাকবে। আপনি যদি এই সূত্রের মধ্যে মান বসায় অ্যান্সার হয়তো পাবেন -0.542 ইলেকট্রন ভোল্ট বা 0.546 ইলেকট্রন ভোল্ট, অল্প একটু চেঞ্জ হবে। সো এইটুকু চেঞ্জ মাথা ব্যথা করে লাভ নাই, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে -0.544 ইলেকট্রন ভোল্ট। এখন ছোট্ট একটু কাহিনী আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা বলতে পারে হাইড্রোজেন পরমাণুর পঞ্চম বোর কক্ষের ইলেকট্রনের শক্তি জুল এককে কত, জুল এককে কত। তো আপনারা যেই সূত্র শিখাইছি সেই সূত্রের মধ্যে অ্যান্সারটা কিসে বের হইতেছে? ইলেকট্রন ভোল্টে। এই ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার ওয়ে কি? ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিতে হয়, তাই না? ইলেকট্রন ভোল্ট থেকে যদি আমি জুলে কনভার্ট করতে চাই তাহলে আমার কি করা লাগবে? ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দেওয়া লাগবে। সো যদি জুল এককে বাইর করতে বলে তাইলেও আমি ইলেকট্রন ভোল্ট এককেই বের করব। বের করার পরে তারপর কি করব? ওই ইলেকট্রন ভোল্টটারে জুলে কনভার্ট করে দিব, ইলেকট্রন ভোল্টটারে জুলে কনভার্ট করে দিব। ঠিক আছে, তো এই প্রশ্নটা কুয়েটে 15-16 সালে আসছিল, খুবই সহজ প্রশ্ন। সেম টাইপের প্রশ্নে আসেন, সেম টাইপের প্রশ্ন আসেন। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022। ঠিক আছে, সো এটা হচ্ছে টেস্ট পেপার থেকে জাস্ট দেখে নিয়েন কোশ্চেন গুলা, আর হচ্ছে আমরা সলভের দিকে একটু আগাই। একটি উত্তেজিত পরমাণুর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসার সময় তড়িৎ চুম্বকীয় বিকিরণ ঘটে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ দৃশ্যমান হবে কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। দৃশ্যমান আলোর তরঙ্গ সীমা আমার কাছে দেওয়া আছে, দৃশ্যমান আলোর তরঙ্গ সীমা আমার কাছে দেওয়া আছে, যে যদি এত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আলোটা দৃশ্যমান হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি এত থেকে এতর মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আলোটা দৃশ্যমান হবে। তাহলে আমার এখন কাজ কি ভাইয়া? আমার এখন কাজ হচ্ছে ল্যামডার মানটা বাইর করা। যদি ল্যামডার মান এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে দৃশ্যমান হবে, যদি ল্যামডার মান এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে বলবো যে দৃশ্যমান হবে না। তাহলে আসেন ল্যামডার মান খুঁজে বাইর করি। ফর্মুলা কি শিখছিলাম ভাইয়া? ফর্মুলা শিখছিলাম 1/λ, এটা ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ইনিশিয়াল ফাইনাল এরকম কোনো কথাবার্তাই বলি নাই, আমরা বলছিলাম এমন ভাবে n1 n2 বসাবো যেন অ্যান্সার নেগেটিভ না আসে। আচ্ছা, এখন নরমালি চিন্তা করেন যে আপনার চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, চতুর্থ শক্তি স্তর থেকে সে গেছে কোথায়? চতুর্থ শক্তি স্তর থেকে সে গেছে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে। সো যদি চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায়, আপনি এখানে 4 বসাই দেন, এখানে 4 এর স্কোয়ার করলে কত হবে? 16, আর এইখানে 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। তাহলে 1/16 মাইনাস 1/4, 1/16 মাইনাস 1/4। অ্যান্সারটা একটু চেক করে দেখেন তো যে নেগেটিভ আসে কিনা। 1/16 মাইনাস 1/4, 1/16 মাইনাস 1/4, অ্যান্সারটা নেগেটিভ আসতেছে। সো আপনার মানগুলা উল্টা ভাবে বসাইতে হবে, মানগুলা উল্টা ভাবে বসাইতে হবে। তার মানে এইটাকে আমরা ধরে নিব হচ্ছে n2 আর এইটাকে আমরা ধরে নিব হচ্ছে n1। ঠিক আছে, আমরা একবারও বলি নাই যে কোনটা n1 কোনটা n2, এটা প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে কোত্থেকে কোথায় যাইতেছে সেটা দেখবো। দেখার পরে আমি মানগুলা বসায় দেখবো যে আমি যদি n1 এইটাকে ধরি, n1 এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে কিন্তু অ্যান্সার নেগেটিভ চলে আসতেছে। তাহলে n2 এর জায়গায় আমার কি বসাইতে হবে? 4 বসাইতে হবে, মানে জিনিসটারে জাস্ট উল্টায় বসাইতে হবে, জিনিসটারে জাস্ট উল্টায় বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আসেন মানগুলা বসাই। আর এইচ এর ভ্যালু কত? আর এইচ এর ভ্যালু ছিল হচ্ছে ভাইয়া এই যে 1.097 ইন্টু 10⁷। আর এইচ এর ভ্যালু ছিল হচ্ছে 1.097 ইন্টু 10⁷ ইন্টু 1/n1 এর স্কোয়ার, তাহলে n1 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4 মাইনাস 1/n2 এর স্কোয়ার, তাহলে n2 এর স্কোয়ার করলে আসবে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এই মানটুকু একটু ক্যালকুলেটরে বসান। এই মানটুকু ক্যালকুলেটরে বসাইলে দেখেন কত আসে। এই মানটুকু ক্যালকুলেটরে বসাইলে কত আসে? 1.097 ইন্টু 10⁷ ইন্টু 1/4 মাইনাস 1/16। এই মানটুকু যখন ক্যালকুলেটরে বসাবেন তখন আপনার কাছে অ্যান্সার আসতেছে হচ্ছে এরকম যে 2.05
7 into 10 to the power 6, 2.057 into 10 to the power 6 পার মিটারে আসবে, কিন্তু পার মিটারে আসবে, কারণ এখানে বাম পাশে কি আছে, বাম পাশে 1/λ আছে। ল্যামডার একক যদি মিটার হয় তাহলে 1/λ একক কি হবে, পার মিটার। ঠিক আছে, তাহলে এখন এই অ্যানসারটারে যদি আমি 1/, করে দিই, 1/, করে দিলে আমার কাছে কিসের মান আসবে, 1/, করে দিলে আমার কাছে ল্যামডার মান আসবে। তাহলে ল্যামডা এর মান কত আসে দেখেন, 1/, অ্যানসার করলে আমার কাছে আসতেছে হচ্ছে 4.86 into 10 to the power -7, 4.86 into 10 to the power -7 মিটার। ঠিক আছে, তাহলে দেখেন ল্যামডার মান বের করে ফেলাইছি। ল্যামডার মান আমার কাছে যেই রেঞ্জ দেওয়া ছিল ওই রেঞ্জের মধ্যে আছে কিনা। রেঞ্জ ছিল হচ্ছে 4 into 10 to the power -7 থেকে 8 into 10 to the power -7, ওই রেঞ্জের ভিতরেই কিন্তু ল্যামডার মান আছে। 4 এর থেকে বড়, 8 এর থেকে ছোট, 4 এর থেকে বড়, 8 এর থেকে ছোট। তাহলে লেখেন সুতরাং আলোক তরঙ্গ দৃশ্যমান হবে, সুতরাং আলোক তরঙ্গ দৃশ্যমান হবে। ঠিক আছে, প্রশ্নগুলা খুবই সহজ আসে এই চ্যাপ্টার থেকে, একটা সিকিউ আপনি শিওর শট পাইতেছিনি, আলোক তরঙ্গ দৃশ্যমান হবে। সো এই একটা 10 মার্কের প্রশ্ন আপনার আসলে মিস করার কোনো মানে হয় না, এই একটা 10 মার্কের প্রশ্ন মিস করার কোনো মানে হয় না। এখান থেকে 10 মার্কের প্রশ্ন আপনার শিওর শট আসতেছে। সো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ পুরো 10 মার্ক কমন ফেলাই দিবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ 10, আর এমসিকিউতে তো 13 আছেই। ঠিক আছে, মানে এমসিকিউতে তো 3 থেকে 4 মার্ক আছেই, সমস্যা নাই। আচ্ছা, পরেরটাতে আসে। পরেরটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 রিসেন্ট বোর্ডের প্রশ্ন, মানে গত বছরের প্রশ্ন। একটি হাইড্রোজেন পরমাণুতে এত ইলেকট্রন ভোল্ট শক্তির আলো ফেলা হলো এবং সব শক্তি শোষিত হলো। উল্লেখ্য যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে অবস্থান করছিল। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তো এইটা আমরা আসলে কেমনে সলভ করতে পারি দেখেন, এটা করাটা আসলে খুবই সোজা। আপনি এখান থেকে কিসের মান বের করবেন, আপনারা বলছে পরমাণুতে এত শক্তির আলো ফেলা হয়েছে এবং সব শক্তি শোষিত হয়েছে। তাইলে এই যে শক্তির মান তো আমার কাছে দেওয়াই আছে, তার মানে ডেল্টা ই এর মান দেওয়া আছে। ডেল্টা ই এর মান যদি দেওয়া থাকে, ডেল্টা ই মানে কত লিখতে পারবো, E2 - E1। ডেল্টা ই মানে কত লিখতে পারবো, E2 - E1। E1 এর মানটাও কি আপনার কাছে দেওয়া আছে না, E1 এর মান দেওয়া আছে। E2 এর মান বের হবে নাকি হবে না, E2 এর মান বের হইল। E2 এর মান বের হইলে E2 এর জন্য কি আমি আবার হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো না, যে 1/λ = RH × 1/n² - 1/n2 এর স্কয়ার। সো ওখান থেকে হচ্ছে আমার কিসের মান বের হয়ে আসবে, ওখান থেকে আমার n2 এর মানটা বের হয়ে আসবে। প্রথমে ইলেকট্রন ছিল কোন শক্তি স্তরে, প্রথমে ইলেকট্রন ছিল হচ্ছে প্রথম শক্তি স্তরে, তার মানে n1 এর মানটা আমার জানা আছে। প্রথমে কোন শক্তি স্তরে ছিল ওইটা আমার জানা আছে, আমার বের করতে হবে ফাইনালি কোন শক্তি স্তরে গেছে, তার মানে n2 এর মানটা আমার বের করতে হবে। দেখেন এই ইকুয়েশনের মধ্যে মান বসাইলেই কি সব মান আমার জানা আছে, সব মান আমার জানা আছে, আমি ওখান থেকে কিসের মান বের করে নিয়ে আসতে পারবো, n2 এর মান বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো এইটা আমি আর করাই দিতেছি না, এইটা নিজেরা বাসায় করে নিয়ে। ঠিক আছে, এটা আমি আর করাই দিতেছি না, এটা নিজেরা বাসায় করে নিয়ে। সেম টাইপের প্রশ্ন, একেবারে হুবহু সেম টাইপের প্রশ্ন। ঠিক আছে, এবার আসেন ভর ত্রুটি ও বন্ধন শক্তি। ভর ত্রুটি ও বন্ধন শক্তি। সো দেখেন কোন একটা পরমাণু যখন গঠিত হয়, সো ওইখানে কিছুটা ভর ত্রুটি পাওয়া যায়, কিছুটা ভর ত্রুটি পাওয়া যায়। সো আমার এখনো মনে আছে, আমি যখন 2018 সালে বা হচ্ছে 17 সালে আমি হচ্ছে আরিফ ভাইয়ের কাছে যখন পড়তাম, কেমিস্ট্রি পড়াইতো আরিফ ভাই। সো আরিফ ভাইয়ের কাছে কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের এই ভর ত্রুটি টপিকটা ছিল। সো আরিফ ভাই হচ্ছে আমাদের জিনিসটা এমনি পড়াইছিল যে আমি হচ্ছে কোন একটা বিস্কিট ফ্যাক্টরি দিছি। সো বিস্কিট ফ্যাক্টরি দেওয়ার পরে আমি হচ্ছে যে কোনো একজনের, আপনাদের যে কোনো একজনের হচ্ছে ওখানে কাজ করতে রাখছি। ঠিক আছে, কিন্তু সেইখানে আমি হচ্ছে কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা দিতেছি না। আমি বলছি যে ভাই প্রত্যেকটা বিস্কিটের ওয়েট হবে সাপোজ 5 কেজি করে। ঠিক আছে, প্রত্যেকটা বিস্কিটের ওয়েট হবে হচ্ছে 5 কেজি করে, আপনি আমার হচ্ছে বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করবেন। ঠিক আছে, 5 কেজি করে বিস্কিটের ওয়েট হবে। এখন কিছুদিন পরে আইসা কাস্টমার আমার কাছে কমপ্লেন করলো যে ভাই এখানে তো বিস্কিটের ওয়েট 5 কেজি নাই, বিস্কিটের ওয়েট তো 4 কেজি করে আছে। তো আমি এসে ডেফিনেটলি আপনারে ধরবো। আপনি এখন আমারে বললেন যে ভাই আপনি তো আমারে কোনো টাকা পয়সা দিতেছেন না, তো আমি যে কাজ করব, কাজ করার জন্য তো শক্তি লাগবে, এই শক্তি পাবো কোত্থেকে? শক্তি পাওয়ার জন্য আমি হচ্ছে বিস্কিট গুলা খায়া ফেলাইছি, ওইখান থেকে হচ্ছে আমার শক্তি আসছে। ঠিক আছে, সো পরমাণুর ক্ষেত্রে আসলে সেম ঘটনাটা ঘটে। অনেকগুলা প্রোটন আর নিউট্রন মিলা যখন পরমাণু তৈরি করতে যায়, এইটারে একসাথে রাখার জন্য কিছু পরিমাণ শক্তি দরকার হয়। এই শক্তি তো আমি বাইরের থেকে সাপ্লাই দিতেছি না, তাহলে এই শক্তি আসে কোত্থেকে? এই শক্তি আসে হচ্ছে এই ভরগুলা শক্তিতে কনভার্ট হয়, ভরগুলা শক্তিতে কনভার্ট হয়। সো এই ভর ত্রুটি বের করার ফর্মুলা কি ভাইয়া? ভর ত্রুটি বের করার ফর্মুলা হচ্ছে এইটা। এই যে দেখেন ভর ত্রুটি বের করার ফর্মুলা হচ্ছে এইটা, ডেল্টা এম দিয়ে বেসিক্যালি আমরা ভর ত্রুটি বের করি। সো আমার প্রোটন সংখ্যার সাথে
প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর গুণ করতে হবে। প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর গুণ করতে হবে। এ দিয়ে জেড দিয়ে আমরা কি বুঝাই? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর গুণ হবে। এরপরে এ মাইনাস জেড করবো, মানে নিউট্রন সংখ্যা বের হবে। নিউট্রন সংখ্যার সাথে নিউট্রনের ভর গুণ করতে হবে। তাহলে মোট পরমাণুর ভর যত হওয়ার কথা ছিল সেটা আমরা বের করতে পারবো। ওখান থেকে মাইনাস করব যে পরমাণুর প্রকৃত ভর কত। পরমাণুর প্রকৃত ভর কত ওই জিনিসপত্র আমরা এখান থেকে মাইনাস করব। পরমাণুর প্রকৃত ভর কত ওটা আমরা এখান থেকে মাইনাস করব। পরমাণুর প্রকৃত ভর কত সেটা হচ্ছে এখান থেকে মাইনাস করে দিব। মাইনাস করে দিলেই হচ্ছে আমরা ডেল্টা এম এর ভ্যালু বের করে ফেলাইতে পারবো। মাইনাস করে দিলেই আমরা হচ্ছে ডেল্টা এম এর ভ্যালু বের করে ফেলাইতে পারবো। ডেল্টা এম যদি বের হয় তাহলে সেখান থেকে আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা E ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার, এইটা দিয়ে হচ্ছে আমরা কিসের মান বের করে ফেলাইতে পারি? এটা দিয়ে হচ্ছে শক্তির মান বের করে ফেলাইতে পারি। এখন দেখেন, যদি আপনি ডেল্টা এম এর মানটা, ডেল্টা এম এর মান যদি আপনি কেজিতে বের করেন, ডেল্টা এম এর মান যদি আপনি কেজিতে বের করেন, তাইলে সেই ক্ষেত্রে E ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার দিয়ে আপনি অঙ্ক করবেন। কিন্তু ভাইয়া যদি আপনি ডেল্টা এম এর মানটা অ্যাটমিক ম্যাস ইউনিট বা AMU তে বের করেন, যদি আপনি ডেল্টা এম এর মানটা AMU তে বের করেন, তাহলে AMU তে বের করলে সেইটার সাথে শুধুমাত্র 931.5 গুণ করে দিলেই আপনার হচ্ছে E এর মানটা বের হয়ে চলে আসবে। ডেল্টা এম এর মানটা যদি অ্যাটমিক ম্যাস ইউনিটে বের হয়, ডেল্টা এম এর মান যদি অ্যাটমিক ম্যাস ইউনিটে বের হয়, সেইটার সাথে 931.5 গুণ করলেই আপনার মেগা ইলেকট্রন ভোল্টে শক্তির মানটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে? আর যদি আপনি কেজিতে বের করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে E ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে E এর মানটা জুল ইউনিটে আসবে। আর যদি AMU তে বের করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্টকে 10⁶ দিয়ে গুণ করে ইলেকট্রন ভোল্টে নেবেন, 10⁶ দিয়ে গুণ করে ইলেকট্রন ভোল্টে নেওয়ার পরে সেই ইলেকট্রন ভোল্টটারে আবার জুলে কনভার্ট করবেন। তো এত কাহিনী করার দরকার নাই, আমরা যদি এক্সাম্পল গুলা দেখি, এক্সাম্পল গুলা দেখলেই আসলে এই জিনিসপত্রগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বা কণা প্রতিবন্ধন শক্তি অথবা গড় বন্ধন শক্তি। দেখেন, আমরা তো অলরেডি বন্ধন শক্তি বের করে আসছি, তাই না? অলরেডি বন্ধন শক্তি আমরা বের করে আসছি। বন্ধন শক্তিকে যদি আমরা ভর সংখ্যা দিয়ে ভাগ করে দেই, বন্ধন শক্তিকে যদি আমরা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করে দেই, তাইলে আমরা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করে ফেলাইতে পারবো। এখান থেকে একটা প্রশ্ন আসে প্রায় সময় পরীক্ষাতে, যে কোনটা বেশি স্থিতিশীল হবে বা কার কাছ থেকে হচ্ছে ইলেকট্রন বের করা সহজ হবে, এই টাইপের কিছু প্রশ্ন আসে। সো যেইটা বেশি স্থিতিশীল তার কাছ থেকে কিন্তু ইলেকট্রন বের করা কঠিন, যেইটা কম স্থিতিশীল তার কাছ থেকে ইলেকট্রন বের করা সহজ। তো কোনটা বেশি স্থিতিশীল এরকম কোন প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আপনার কাজ হচ্ছে এই গড় বন্ধন শক্তি বের করা। গড় বন্ধন শক্তি বের করে যার গড় বন্ধন শক্তি বেশি আসবে, যার গড় বন্ধন শক্তি বেশি আসবে তার স্থিতিশীলতা বেশি হবে, যার গড় বন্ধন শক্তি বেশি আসবে তার স্থিতিশীলতা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আসেন প্রশ্ন তুলে ফেলাই, মানে প্রশ্ন একটা সলভ করে ফেলাই। এটা হচ্ছে ঢাকা বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে। দুই বোর্ডে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রশ্ন হয়, বাট এইখানে দুই বোর্ডেই সেম প্রশ্ন দিছিল, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড 2023 সালে। আচ্ছা, তো দেখেন আমার কাছে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, আমার কাছে একটা রিঅ্যাকশন দেওয়া আছে। রিঅ্যাকশনটা হচ্ছে এইটা, এই যে এই একটা রিঅ্যাকশন দেওয়া আছে। বলছে যে এইটা একটা ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়া মানে কি? ফিউশন বিক্রিয়া মানে হচ্ছে অনেকগুলা পরমাণু মিলা একটা পরমাণু তৈরি হইতেছে। এই যে দেখেন দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলা একটা হিলিয়াম পরমাণু তৈরি হয়েছে। তো যদি অনেকগুলা নিউক্লিয়াস মিলা একটা নিউক্লিয়াস তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে ওটার বলে হচ্ছে ফিউশন বিক্রিয়া। একটা ফিউশন বিক্রিয়া দেওয়া আছে, এই ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি দিয়ে একটি আলফা কণাকে আঘাত করা হলো। দেওয়া আছে এই হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এত, এই হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এত, হিলিয়ামের ভর হচ্ছে এত, নিউট্রনের ভর দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে। বলছে ফিউশন বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করো। আচ্ছা, ফিউশন বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করতে বলছে। তো আমার যদি ভর ত্রুটি বের করতে হয়, ভর ত্রুটি যদি বের করতে হয়, ভর ত্রুটি বের করার ফর্মুলা কি ছিল? ভর ত্রুটি বের করার ফর্মুলা ছিল হচ্ছে এই যে এটা, Z ইন্টু এমপি। প্রোটন সংখ্যার সাথে কি বলে, প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর গুণ করতে হবে, নিউট্রন সংখ্যার সাথে নিউট্রনের ভর গুণ করতে হবে, মাইনাস দিয়ে হচ্ছে পরমাণুর প্রকৃত ভর বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে আসেন আমরা হচ্ছে এই অঙ্কটা একটু করার চেষ্টা করি, এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। আচ্ছা, ভর ত্রুটি বের করতে বলছে। আচ্ছা, এটা আমি কেন করাই দিব? এটা তো ডিরেক্ট ফর্মুলা বসাই দিই হয়, এটা তো ডিরেক্ট ফর্মুলা বসাই দিই হয়। তাহলে ডেল্টা এম এটা ইকুয়াল টু জেড ইন্টু এমপি, জেড ইন্টু এমপি। এই যে ম্যাস অফ প্রোটন, এটা ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাবেন, শিফট চাইপা কনস্ট্যান্ট চাপবেন, ওই যে ইএক্স যে ক্যালকুলেটর গুলো আছে, শিফট চাইপা কনস্ট্যান্ট চাপবেন, ওখান থেকে হচ্ছে ম্যাস অফ প্রোটন, এটা ক্যালকুলেটরেই দেওয়া আছে। আবার প্রশ্নের মধ্যেও কিন্তু প্রোটনের ভরটা দেওয়া আছে, দেখেন প্রশ্নের মধ্যেও কিন্তু প্রোটনের ভরটা দেওয়া আছে। তো আপনি যদি AMU ইউনিটে বের করতে চান,
আপনি যদি AMU ইউনিটে বের করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই বসাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তারপরে কি ছিল, তারপর ছিল হচ্ছে A মাইনাস জেড ইন্টু ম্যাস অফ নিউট্রন। এই পুরা জিনিসটার থেকে আমার কি বিয়োগ দিতে হবে, এই পুরা জিনিসটার থেকে আমার পরমাণুর প্রকৃত ভর বিয়োগ দিতে হবে, পুরা জিনিসটার থেকে আমার পরমাণুর প্রকৃত ভর বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে ফাইনাল প্রোডাক্ট কি তৈরি হয়েছিল, ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়েছিল হচ্ছে হিলিয়াম। এখন কথা হচ্ছে ভাইয়া হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, দেখাই যাইতেছে হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যার জায়গায় 2 বসাবো। নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে এই দুইটা বাদ দিলেই কি আমি হচ্ছে নিউট্রন সংখ্যা পাওয়া যাব। নিউট্রন সংখ্যার সাথে নিউট্রনের ভর গুণ করব সূত্রের মাইনাস দিয়া। কি বলে হিলিয়ামের প্রকৃত ভর কত, হিলিয়ামের প্রকৃত ভর কত, হিলিয়ামের প্রকৃত ভর হচ্ছে 4, হিলিয়ামের প্রকৃত ভর হচ্ছে 4, তাহলে এই জিনিসটা বাদ দিয়ে দিব, তাইলে হচ্ছে আমি ভর ত্রুটির মানটা পাওয়া যাব। তাইলে আমি ভর ত্রুটির মানটা AMU ইউনিটে পাওয়া যাব, ভর ত্রুটির মানটা আমি AMU ইউনিটে পাওয়া যাব। ঠিক আছে, ভর ত্রুটির মানটা AMU ইউনিটে পাওয়া যাব। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এটা ছিল কুয়েট 1516। আচ্ছা এই প্রশ্নটা একটু তুলে ফেলান, কি বলছে এখানে 3517 ক্লোরিন, তাহলে ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। পরমাণুর ভরটা আমার কাছে দেওয়া আছে, পরমাণুর ভর দেওয়া আছে মানে হচ্ছে প্রকৃত ভর দেওয়া আছে। প্রতিটি নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি কত, তাহলে এখানে বেসিক্যালি আমার কাছে ই বারের মানটা জানতে চাইছে, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি জানতে চাইছে। নিউট্রনের ভর দিয়ে দিছে, প্রোটনের ভর দিয়ে দিছে। ঠিক আছে, নিউট্রনের ভর দিয়ে দিছে, প্রোটনের ভর দিয়ে দিছে। তো যেহেতু AMU ইউনিটেই আমার কাছে দেওয়া আছে, তাহলে আমার জন্য AMU ইউনিটে ভর ত্রুটি বের করাটা সোজা, ডেল্টা এম এর মানটা AMU ইউনিটে বের করব। বের করার পরে ওটার সাথে কত যেন গুণ দিব, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এখানে একটু ছোট্ট কথা আছে, অনেক সময় প্রশ্নের মধ্যে আপনার কাছে 1 AMU সমান কত সেটা বইলা দেওয়া থাকতে পারে, প্রশ্নের মধ্যে 1 AMU সমান কত এটা বইলা দেওয়া থাকতে পারে। প্রশ্নে যদি কোনো ডাটা দেওয়া থাকে তাহলে অবশ্যই প্রশ্নেরটা বসাবেন, প্রশ্নে কোনোটা দেওয়া থাকলে অবশ্যই প্রশ্নেরটা বসাবেন। ঠিক আছে, তাহলে দেখেন যদি আমি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে চাই, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে গেলে আমার প্রথমে ডেল্টা এম এর মানটা লাগবে, তাই তো, ডেল্টা এম। তাহলে ডেল্টা এম ইকুয়াল টু কি শিখছিলাম, ডেল্টা এম ইকুয়াল টু শিখছিলাম জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন। পুরাটার থেকে আমার হচ্ছে এই এম এর মান বাদ দিতে হবে। তাহলে দেখেন জেড প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে ভাইয়া 17, প্রোটন সংখ্যা হচ্ছে 17 ইন্টু প্রোটনের ভর কত দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে হচ্ছে 1.007 825 AMU। ঠিক আছে, সূত্রের প্লাস প্লাস দিয়া দেখেন তো ভর সংখ্যা হচ্ছে 35, প্রোটন সংখ্যা হচ্ছে 17, তাহলে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা হবে হচ্ছে 18, তাহলে 18 ইন্টু নিউট্রনের ভর, তাহলে নিউট্রনের ভর কত ভাইয়া, নিউট্রনের ভর হচ্ছে 1.00865 1.00865। ঠিক আছে, এখান থেকে বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে, বাদ দেওয়া লাগবে হচ্ছে ক্লোরিন পরমাণুর প্রকৃত ভর। তাহলে ক্লোরিন পরমাণুর প্রকৃত ভর কত, প্রকৃত ভর হচ্ছে 34.9800। ঠিক আছে, তাহলে এইটা একটু ক্যালকুলেটরে বসান, এইটা ক্যালকুলেটরে বসায় দেখেন কত আসে। তো আমি বসাইতেছি, দেখেন 17 ইন্টু 1.007 প্লাস 18 ইন্টু 1.00865 ওকে, এখান থেকে বাদ দিব হচ্ছে 34.9800। সো এখান থেকে এটা বাদ দিলে আসে হচ্ছে 0.308725 0.308725 AMU। ঠিক আছে, AMU ইউনিটে বের করাটা আমার জন্য সোজা, AMU ইউনিটে বের করাটা আমার জন্য সোজা। এখন দেখেন 1 AMU সমান কত ইলেকট্রন ভোল্ট সেটা আমার অলরেডি জানা আছে, তাই না, 1 AMU এটা মানে কত মেগা ইলেকট্রন ভোল্ট সেটা আমার অলরেডি জানা আছে। সেটা কত ভাইয়া, সেটা হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ডেল্টা এম এর মানের সাথে ডেল্টা এম মানে হচ্ছে 0.308725, এইটার সাথে আমি 931.5 গুণ করে দিব, এইটার সাথে আমি 931.5 গুণ করে দিব, তাহলে এই শক্তিটা কোন ইউনিটে পাবো, এই শক্তিটা পাবো হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই শক্তিটা পাবো হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে 931.5। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে 287.57 বা 287.58 মেগা ইলেকট্রন ভোল্ট।
ঠিক আছে, 287.58 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এখন আমার কাছে জানতে চাইছিল হচ্ছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বা কণা প্রতিবন্ধন শক্তি বা নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি। ঠিক আছে, যে কোনো একটা বাইর করতে বলুক, যেটাই বাইর করতে বলুক না কেন, আলটিমেটলি আমার কাছে ই বারের মান জানতে চাইছে। আলটিমেটলি আমার কাছে জানতে চাইছে হচ্ছে ই বারের মান। ঠিক আছে, আমার কাছে জানতে চাইছে হচ্ছে ই বারের মান। তাহলে আমরা কি শিখছিলাম? ই বার এটা ইকুয়াল টু হচ্ছে ই ডিভাইডেড বাই এ, ই ডিভাইডেড বাই এ। সো ই এর মান কত? ই এর মান বের করে রাখছি 287.58। ই এর মান হচ্ছে 287.58। ঠিক আছে, আর এ এর মান কত? এ এর মান হচ্ছে ভাইয়া, এ এর মান হচ্ছে 35। এ এর মান হচ্ছে 35। ঠিক আছে, এ এর মান হচ্ছে 35। তাহলে এইটারে ভাগ করতে হবে হচ্ছে আপনার 35 দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 8.21। অ্যান্সার আসবে হচ্ছে 8.21 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন কারো যদি খুব বেশি ইচ্ছা করে যে ভাই আমি এটা জুলে কনভার্ট করব, তাহলে জুলে কনভার্ট করতে পারেন। মেগা ইলেকট্রন ভোল্টকে প্রথমে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবেন 10⁶ দিয়ে গুণ করে, তারপরে ওইটারে আবার ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে কিসে নিয়ে যাবেন? জুলে নিয়ে যাবেন। ঠিক আছে, কারো যদি খুব বেশি ইচ্ছা হয় তাহলে এই কাজ করতে পারেন, আর যদি ইচ্ছা না হয় এই পর্যন্ত রাখলেও চলবে। ঠিক আছে, এই পর্যন্ত রাখলেও চলবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এটা কুয়েট 15-16 সালে আসছিল। প্রত্যেক বছরই ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রশ্নগুলো আসলে এরকমই আসে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নগুলো আসলে এরকমই আসে। আচ্ছা, এবার চলে আসেন, এবার আমরা আসবো হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। এখানের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এতক্ষণ যেগুলা পড়ছিলাম এগুলা তো আসেই পরীক্ষায়, এগুলা তো পরীক্ষায় আসেই, বাট ম্যাক্সিমাম অঙ্কই দেখবেন, টেস্ট পেপার খুললেই ম্যাক্সিমাম অঙ্কই দেখবেন তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের থেকে আসা। ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের থেকে আসা। তাহলে আসেন তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা আমরা প্রথমে শিখা ফেলাই, তারপর হচ্ছে বাকি জিনিসপত্রগুলা দেখবো। দেখেন, তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের মধ্যে স্টেটমেন্টই দেওয়া ছিল হচ্ছে এরকম যে কোন একটা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার, কোন একটা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। কোন একটা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার, অনেক সময় আপনাদের ক নাম্বারে এই কথাটা বলে যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি বিবৃত করো, তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি বিবৃত করো। সো তখন কি লিখবেন? লিখবেন হচ্ছে কোন একটি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। কোন একটা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। জাস্ট এতটুকু লেখা, এইটুকু লেখা দিবেন যে dN/dt সমানুপাতিক n। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা হচ্ছে যদি সমানুপাতিক চিহ্ন সরাই তাহলে একটা সমান চিহ্ন আসবে, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। সমানুপাতিক চিহ্ন সরাইলে একটা সমান চিহ্ন আসবে, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তো যেহেতু ক্ষয় হইতেছে এর জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিতেছি। যেহেতু ক্ষয় হইতেছে এর জন্য আমরা এখানে কি দিতেছি? মাইনাস দিতেছি। সো পরের লাইনে যদি আমরা সাইড চেঞ্জ করে লিখি, পরের লাইনে যদি আমরা সাইড চেঞ্জ করে লিখি তাহলে জিনিসটারে এমনি লিখতে পারবো dN/n ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ ল্যামডা ডিটি। সাইড চেঞ্জ করে লিখলে জিনিসটা আসবে হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই পুরা জিনিসটারে ইন্টিগ্রেট করে নিয়ে আসা, পুরা জিনিসটারে ইন্টিগ্রেশন করে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে পুরাটারে যদি আমি ইন্টিগ্রেট করি জিনিসটা দেখতে আসবে হচ্ছে এইরকম। জিনিসটা দেখতে আসবে হচ্ছে এইরকম। এই যে এখানেও ইন্টিগ্রেশন করে দিব, এই সাইডেও ইন্টিগ্রেশন করে দিব। ঠিক আছে, দুই পাশে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব, দুই পাশে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। তাহলে দেখেন আমরা একটা কাজ করতেছি যে সময় যখন জিরো, টি এর মান যখন জিরো, তখন ধরে নিতেছি যে পরমাণুর সংখ্যা হচ্ছে n নট। টি এর মান যখন জিরো, এই যে লিমিট বসাইতেছি আর কি, ইন্টিগ্রেশনের লিমিট বসাইতেছি। তো টি এর মান যখন জিরো ওই টাইমে আমরা ধরে নিতেছি পরমাণুর সংখ্যা হচ্ছে n নট। টি এর মান যখন র্যান্ডম যে কোনো একটা টি, তখন ধরে নিতেছি পরমাণুর সংখ্যা হচ্ছে n। টি এর মান টি হইলে পরমাণুর সংখ্যা n, টি এর মান যখন জিরো ওই মোমেন্টে পরমাণুর সংখ্যা কত? n নট। ঠিক আছে, তো এই সূত্র আপনাদের মনে থাকার কথা, এই সূত্র আপনাদের মনে থাকার কথা যে 1/x dx এটার ইন্টিগ্রেশন কত ছিল ভাইয়া? 1/x dx এটার ইন্টিগ্রেশন ছিল হচ্ছে ln x। 1/x dx এটার ইন্টিগ্রেশন ছিল হচ্ছে ln x। তাহলে এইবার আমার একটু বলেন তো, এই যে 1/n dn এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? 1/n dn এটার ইন্টিগ্রেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে ln n। 1/n dn ইন্টিগ্রেশনের অ্যান্সার আসবে হচ্ছে ln n। আর লিমিট কোথ থেকে কোন পর্যন্ত? লিমিট হচ্ছে n থেকে n নট থেকে n পর্যন্ত। লিমিট হচ্ছে n নট থেকে n পর্যন্ত। এখানেও সেম কথা, মাইনাস ল্যামডাটা মাইনাস ল্যামডার মতো থাকবে। ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx এটার অ্যান্সার ছিল হচ্ছে শুধুমাত্র x। dx এর ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র x আসে। তাহলে এবার আমারে বলেন dt এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? dt এর ইন্টিগ্রেশন করলে আসবে শুধুমাত্র t। dt এর ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে শুধুমাত্র t। লিমিট কোথ থেকে কোন পর্যন্ত? লিমিট হচ্ছে 0 থেকে t পর্যন্ত। লিমিট হচ্ছে 0 থেকে t পর্যন্ত।
ঠিক আছে। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই এই সূত্রের প্রমাণ তো লাগে না। হ্যাঁ, সূত্রের প্রমাণ লাগে না, লাস্ট লাইনে যায় আমরাও বক্স করে দিব, বাট কাহিনী হচ্ছে যে সূত্রের প্রমাণটা একটু জানা থাকা দরকার। কি কারণে? কারণ হচ্ছে যে অনেক সময় এই সূত্রের মাঝখান থেকে অঙ্ক দিয়ে বসে, অনেক সময় সূত্রের প্রমাণের মাঝখান থেকে অঙ্ক দিয়ে বসে, সূত্রের লাস্ট লাইন থেকে আপনি অঙ্ক বাড়ি করতে পারবেন না। সো অনেক সময় মাঝখান থেকে অঙ্ক দিয়ে বসে, এর জন্য হচ্ছে আমরা সূত্রের প্রমাণটা একটু করে দিতেছি। ঠিক আছে, এর জন্য সূত্রের প্রমাণটা একটু করে দিতেছি। সূত্রের প্রমাণ লাগবে না যদিও, বাট তারপরে কপাল খারাপ থাকলে আসলে বলা যায় না, আপনাদের তো সব দিক থেকে কপাল খারাপই থাকে সবসময়। সো এর জন্য আসলে এই জিনিসটা একটু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার খেয়াল করেন লিমিট বসানোর সিস্টেম কি। লিমিট বসানোর সিস্টেম হচ্ছে ভাইয়া আগে বসাইতে হয় আপার লিমিট, আগে বসাইতে হয় হচ্ছে আপার লিমিট, সূত্রের মাইনাস দিয়া বসাইতে হয় হচ্ছে লোয়ার লিমিট। আগে বসাইতে হয় হচ্ছে আপার লিমিট, এই যে এখানে আপার লিমিট কত আছে, আপার লিমিট আছে হচ্ছে এন, তাহলে এন এর জায়গায় এন বসাই দিব, সূত্রের মাইনাস দিয়া লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত আছে, লোয়ার লিমিট আছে হচ্ছে এন নট, তাহলে এন এর জায়গায় এন নট বসাই দিব। ঠিক আছে, আর ডান পাশে কত থাকবে, ডান পাশে মাইনাস ল্যামডাটা তো মাইনাস ল্যামডা এর মতো থাকবেই। লিমিট বসানোর সিস্টেম হচ্ছে আগে আপার লিমিট, সূত্রের মাইনাস দিয়া লোয়ার লিমিট, আগে আপার লিমিট, সূত্রের মাইনাস দিয়া লোয়ার লিমিট। ঠিক আছে, তো এখন লগারিদমের বৈশিষ্ট্য কি ছিল, দুইটা লগারিদম যদি বিয়োগ আকারে থাকে, দুইটা লগারিদম যদি বিয়োগ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে ভাগ আকারে লেখা যায়। দুইটা লগারিদম যদি বিয়োগ আকারে থাকে তাহলে এদেরকে একসাথে ভাগ আকারে লেখা যায়। দুইটা লগারিদম যদি বিয়োগ আকারে থাকে তাহলে এদেরকে একসাথে ভাগ আকারে লেখা যায়, এটা আপনারা ক্লাস 9-10 শিখে আসছেন। ঠিক আছে, যদি আমি লগারিদম সরাই দিতে চাই, লগারিদম সরাই দিতে চাইলে ওই পাশে চলে আসবে জিনিসটা দেখতে এরকম, এন বাই এন নট, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তাহলে আপনাদের সেই বিখ্যাত ফর্মুলা, যে ফর্মুলাটা আপনাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ফর্মুলাটা একটু মনে রাখা দরকার। ঠিক আছে, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই ফর্মুলাটা মনে রাখা দরকার। এটা মোটামুটি 5 স্টারের ফর্মুলা, এখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক আসে, ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে এখান থেকে আসে, ম্যাক্সিমাম অঙ্কই এখান থেকে আসে। সূত্রের প্রমাণটা জাস্ট একবার একটু হালকা করে দেখা যায়, সূত্রের প্রমাণটা দেখা থাকলে এখান থেকে হচ্ছে একটু অঙ্ক যদি মাঝখান থেকেও আসে তাইলেও সুবিধা হবে। ঠিক আছে, সূত্রের প্রমাণটা দেখা থাকলে অঙ্ক যদি মাঝখান থেকেও আসে তাইলেও সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটা আমরা একটু বের করে রাখলাম। আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, যে আমরা যদি এই লাইনের পরের লাইনে লিখতে চাই, টি এর ফর্মুলাটাও আমাদের একটু জানা রাখা দরকার, যে এখান থেকে টি ইকুয়াল টু কত লেখা যায়, দেখেন তো, টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ল্যামডা, টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ল্যামডা এলএন এন ডিভাইডেড বাই এন নট। এই ফর্মুলাটাও একটু খেয়াল রাখেন, টি এর এই ফর্মুলাটা দিয়েও আমরা ডিরেক্ট অঙ্কগুলা করে ফেলাবো। ঠিক আছে, টি এর এই ফর্মুলাটা দিয়েও আমরা ডিরেক্ট অঙ্কগুলা করে ফেলাবো। সো এই ফর্মুলাটাও একটু খেয়াল রাখেন, টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ল্যামডা এলএন এন ডিভাইডেড বাই এন নট, t equal to minus 1 by lambda ln n divided by n naught, t equal to minus 1 by lambda ln n divided by n naught। মানে আপনার কাছে ডেটা কোনটা দেওয়া আছে, আপনার কাছে কি টাইম জানতে চাইতেছে নাকি আপনার কাছে n এর মান জানতে চাইতেছে, সেটার উপরে ডিপেন্ড করে যে সূত্র কোনটা ইউজ করবেন। এখান থেকেও ওই সূত্র বের করে নিয়ে আসা যায়, এখান থেকেও সাইড চেঞ্জ করলে আপনি আলটিমেটলি এটা লিখতে পারবেন, বাট 2 লাইন এক্সট্রা লেখা এই জিনিস মনে রাখার চাইতে এইটা হচ্ছে ডিরেক্টলি মনে রাখাটা বেটার। ঠিক আছে, এটা ডিরেক্টলি মনে রাখাটা বেটার। তাহলে পরিচয়গুলো একটু লেখা রাখেন, ছোট করে পরিচয়গুলো একটু লেখা রাখেন। এন, এন হচ্ছে ভাইয়া অক্ষত পরমাণুর সংখ্যা, এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। আর এন নট এটা হচ্ছে ভাইয়া আদি পরমাণুর সংখ্যা, এন নট এটা হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, কতগুলা পরমাণু অবশিষ্ট আছে, আর এই যে এখানে এন নট আছে, এই এন নট হচ্ছে ভাইয়া আদি পরমাণুর সংখ্যা। ঠিক আছে, এন নট হচ্ছে আদি পরমাণুর সংখ্যা, এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, কতগুলা পরমাণু অবশিষ্ট আছে, আর এন নট হচ্ছে আদি পরমাণুর সংখ্যা, মানে শুরুতে কতগুলা পরমাণু আমার কাছে ছিল। ঠিক আছে, শুরুতে আমার কাছে কতগুলা পরমাণু ছিল। ওকে, আচ্ছা গেল এটা। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, অর্ধায়ু কাকে বলে এইটার ডেফিনেশনটা একটু লেখা রাখেন। অর্ধায়ু কাকে বলে এটার ডেফিনেশনটা আগে একটু লেখা রাখেন। হেডিং লিখবেন হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। সো অর্ধায়ু কাকে বলে এটার ডেফিনেশনটা আগে একটু লেখা রাখেন। লেখেন, যে সময় পরে কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে তাকে ওই পরমাণুর অর্ধায়ু বলে। যে সময় পরে কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে তাকে ওই পরমাণুর অর্ধায়ু বলে। যে সময় পরে কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। যে সময় পরে
কোন একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে, অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে, তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। ঠিক আছে, সো এইখানে অর্ধেক অবশিষ্ট থাকা আর অর্ধেক ক্ষয় হয়ে যাওয়া দুইটা কথা কিন্তু সেম। অর্ধেক অবশিষ্ট থাকা আর অর্ধেক ক্ষয় হয়ে যাওয়া দুইটা কথা সেম। আপনার কাছে কোনো একটা কিছু এক পরিমাণ ছিল, সেখান থেকে অর্ধেক শেষ হয়ে গেছে বা অর্ধেক অবশিষ্ট আছে, আলটিমেটলি দুইটা কথা সেম কথাই। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন এই অর্ধায়ুর ফর্মুলা আমরা কেমনে বের করব। অর্ধায়ুর ফর্মুলা কেমনে বের করব, দেখেন আমরা এই ফর্মুলাটা অলরেডি শিখে আসছি, মানে এই ফর্মুলার একেবারে প্রমাণ সহ দেখায় আসছি। লেখা ফেলান, আমরা জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n এর পরিচয় ছিল হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে অর্ধায়ুর পরে যখন অর্ধায়ু পরিমাণ সময় অতিবাহিত হইছে, অর্ধায়ু পরিমাণ সময় অতিবাহিত হইলে দেখেন তো আপনার কাছে এই n নট বাই টি সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অর্ধায়ু পরিমাণ সময় যখন অতিবাহিত হবে তখন আপনার কাছে কতটুকু পরমাণু অবশিষ্ট থাকবে, n নট বাই টু। অবশিষ্ট পরমাণু সংখ্যা কত হবে, n নট বাই টু। আর ওই পাশে তো n নট আছেই, টি এর জায়গায় আমরা বসাই দিব হচ্ছে টি হাফ। টি হাফ দিয়ে বেসিক্যালি অর্ধায়ু প্রকাশ করে, টি হাফ দিয়ে বেসিক্যালি অর্ধায়ু প্রকাশ করে। তাহলে সেই ক্ষেত্রে যেটা আসতেছে আমার কাছে কাটাকাটি করলে হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ, হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে বোথ সাইডে যদি আমি লগারিদম অ্যাপ্লাই করে দেই, বোথ সাইডে যদি লগারিদম অ্যাপ্লাই করে দেই, তাহলে ln হাফ এটা ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস ল্যামডা টি হাফ। ln হাফ এটা ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস ল্যামডা টি হাফ। ln হাফ এটা ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে দেখেন ln হাফ না লেখা আপনি চাইলে এটারে মাইনাস ln টু ও লিখতে পারেন। ln হাফ না লেখা আপনি চাইলে এটাতে মাইনাস ln টু লিখতে পারেন। আর এই পাশে আছে হচ্ছে মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কাটে টি হাফ এটা ইকুয়াল টু কত আসবে, টি হাফ এটা ইকুয়াল টু আসবে হচ্ছে ln টু ডিভাইডেড বাই ল্যামডা, ln টু ডিভাইডেড বাই ল্যামডা। ln টু এর মানটা একটু মনে রাখা ভালো, ln টু এর মান হচ্ছে 0.693, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, ln টু এর মানটা একটু মনে রাখা ভালো, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, তো ল্যামডার মতো আছে। ঠিক আছে, আচ্ছা তো এই দুইটা ফর্মুলা মানে সরি এই অর্ধায়ুর এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা আপনার খুবই খুবই কাজের। ঠিক আছে, অর্ধায়ুর এই একটা ফর্মুলা আপনার খুবই খুবই কাজের। যদি আপনার কাছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক মানে ল্যামডার মান দেওয়া থাকে, ল্যামডার মান দেওয়া থাকলে আপনি টি হাফের মান বের করতে পারবেন, আবার টি হাফের মান দেওয়া থাকলে ল্যামডার মান বের করতে পারবেন। ল্যামডার মান দেওয়া থাকলে টি হাফের মান বের করতে পারবেন, টি হাফের মান দেওয়া থাকলে ল্যামডার মান বের করতে পারবেন। ঠিক আছে, ল্যামডার মান দেওয়া থাকলে টি হাফ বের করা যাবে, টি হাফ দেওয়া থাকলে ল্যামডার মান বের করা যাবে। যেটা দেওয়া আছে আমার প্রশ্ন দেখা তারপর ডিসিশন নিতে হবে। ঠিক আছে, প্রশ্ন দেখা তারপর ডিসিশন নিতে হবে। আচ্ছা এবার আসেন তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু, তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু। সো গড় আয়ুকে নরমালি হচ্ছে আমরা টাও দিয়া প্রকাশ করি। গড় আয়ু ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা। ঠিক আছে, 1 বাই ক্ষয় ধ্রুবক করলেই আমরা কি পাওয়া যায়, 1 বাই ক্ষয় ধ্রুবক করলে আমরা হচ্ছে গড় আয়ু পাওয়া যায়। 1 বাই ক্ষয় ধ্রুবক, 1 বাই ক্ষয় ধ্রুবক করলেই আমরা হচ্ছে কি পাবো, 1 বাই ক্ষয় ধ্রুবক করলেই আমরা হচ্ছে গড় আয়ু পাবো। ঠিক আছে, তাহলে গড় আয়ুর ফর্মুলা কি, গড় আয়ুর ফর্মুলা হচ্ছে 1 বাই ল্যামডা, গড় আয়ুর ফর্মুলা হচ্ছে 1 বাই ল্যামডা। আচ্ছা এখানে আরো একটা ইম্পর্টেন্ট সিনারিও আমার একটু জানা দরকার, সেটা হচ্ছে অর্ধায়ু এবং গড় আয়ুর সম্পর্ক। তাহলে হেডিং একটু লেখা ফেলান, হেডিং লিখবেন হচ্ছে অর্ধায়ু এবং গড় আয়ুর সম্পর্ক। অর্ধায়ু, অর্ধায়ু এবং গড় আয়ুর সম্পর্ক, অর্ধায়ু এবং গড় আয়ুর সম্পর্ক। ঠিক আছে, এই একটা জিনিস আমাদের হচ্ছে বের করতে হবে, এই একটা জিনিস আমাদের একটু বের করতে হবে। সো দেখেন এইটা আমরা কেমনে বের করবো, এটা বের করা খুবই সোজা। দেখেন তো ভাইয়া অলরেডি আমরা এই জিনিসটা শিখে আসছি না, অলরেডি আমরা এইটা শিখে আসছি যে টাও ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা, টাও ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা। এখন একটু খেয়াল করে দেখেন তো এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত লেখা যায়, ল্যামডা ইকুয়াল টু ln টু ডিভাইডেড বাই টি হাফ লেখা যায় না, ল্যামডা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ln টু ডিভাইডেড বাই টি হাফ। এই যে টি হাফ যদি ln টু বাই ল্যামডা হয়, টি হাফ যদি ln টু বাই ল্যামডা হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে, ln টু ডিভাইডেড বাই টি হাফ। ল্যামডার এই মানটা নিয়ে সুন্দর মতো এই জায়গায় বসাই দেন, ল্যামডার এই মানটা নিয়ে যদি এই জায়গায় বসাই দেই, তাহলে 1 ডিভাইডেড বাই ln টু ডিভাইডেড বাই টি হাফ, 1 ডিভাইডেড বাই ln টু ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, তাহলে টি হাফটা সুন্দর মতো উপরে চলে যাবে,
তাহলে টাও ইকুয়াল টু কত আসবে? টাও ইকুয়াল টু আসবে হচ্ছে t½ ডিভাইডেড বাই ln2, আর ln2 এর মান তো মুখস্থই আছে, ln2 এর মান হচ্ছে 0.693। ঠিক আছে, ln2 এর মানটা মুখস্থ রাখেন, ln2 এর মান হচ্ছে 0.693, ln2 এর মান হচ্ছে 0.693। ঠিক আছে, তাহলে টাও ইকুয়াল টু t½ ডিভাইডেড বাই ল্যামডা, টাও ইকুয়াল টু হচ্ছে t½ ডিভাইডেড বাই ল্যামডা, টাও ইকুয়াল টু হচ্ছে t½ ডিভাইডেড বাই ল্যামডা। সো আমারে যদি অর্ধায়ু দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে গড় আয়ু বের করতে পারবো, আমার যদি গড় আয়ু দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো? অর্ধায়ু বের করতে পারবো। ঠিক আছে, যদি একটা দেওয়া থাকে তাহলে সুন্দর মতো আরেকটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, অর্ধায়ু দেওয়া থাকলে গড় আয়ু বের হয়ে চলে আসবে, গড় আয়ু দেওয়া থাকলে অর্ধায়ু বের হয়ে চলে আসবে। ঠিক আছে, ওকে। তো এটা আসেন, এইটা আসছিল হচ্ছে বুয়েট 5-6 সালে। কাউন্ট রেট মিটারের সাহায্যে কোনো তেজস্ক্রিয় বস্তুর সক্রিয়তা মাপা যায়। কোন মুহূর্তে কাউন্ট মিটারে 4750 কাউন্ট প্রতি মিনিট পাঠ দেয়, 5 মিনিট পর এটি 2700 কাউন্ট প্রতি মিনিট পাঠ দেয়। তেজস্ক্রিয় পদার্থটির ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ু নির্ণয় করো। দুনিয়ার সস্তা প্রশ্ন। ঠিক আছে, দেখেন আপনার কাছে 4750 কাউন্ট পাঠ দিতেছে, 4750 কাউন্ট প্রতি মিনিটে পাঠ দিতেছে। ঠিক আছে, তাহলে আপনি ধরতে পারেন যে ভাই এইটা হচ্ছে আমার এন নট, এইটা হচ্ছে আমার এন নট। 5 মিনিট পরে, তার মানে টি এর মান আপনার কাছে দেওয়া আছে, টি এর মান কত দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে হচ্ছে 5 মিনিট। এটা কিসের মান? এটা দেওয়া আছে হচ্ছে টি এর মান। ঠিক আছে, 5 মিনিট পরে সেটা কত পাঠ দিতেছে? 2700 কাউন্ট পাঠ দিতেছে। তার মানে এখন আপনার কাছে আছে কত? এখন আপনার কাছে আছে হচ্ছে 2700। তার মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে 2700, এন এর মান বলা আছে হচ্ছে 2700। তাহলে দেখেন আমরা দুইটা সূত্র শিখে আসছিলাম, মানে দুইটা সূত্র বলতে আমরা হচ্ছে এখান থেকে এই দুইটা ফর্মুলা মনে রাখতে বলছিলাম। একটা হচ্ছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আরেকটা হচ্ছে t ইকুয়াল টু এইটা। তাহলে আপনি এক কাজ করেন, t এর ফর্মুলাটা বসাই দেন, t ইকুয়াল টু মাইনাস 1 বাই ল্যামডা ln n বাই n নট, t ইকুয়াল টু মাইনাস 1 বাই ল্যামডা ln n বাই n নট। তাহলে এই ফর্মুলা বসাইলাম আগে, t ইকুয়াল টু মাইনাস 1 বাই ল্যামডা ln n ডিভাইডেড বাই n নট। এই ফর্মুলা আপনি জানেন, এই ফর্মুলা আপনি জানেন। তাহলে এখান থেকে আপনি যদি ল্যামডা এর মানটা বের করতে চান, আপনার কাছে তো ক্ষয় ধ্রুবক জানতে চাইছে তাই না, তেজস্ক্রিয় পদার্থটির ক্ষয় ধ্রুবক, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই টি ln n ডিভাইডেড বাই n নট, ln n ডিভাইডেড বাই n নট। ঠিক আছে, সো মানগুলা বসায় দেন, মানগুলা বসায় দেন। মাইনাস টি এর মান হচ্ছে 5 ln n ডিভাইডেড বাই n নট, n এর মান কত ভাই? n এর মান হচ্ছে 2700, n এর মান হচ্ছে 2700 ডিভাইডেড বাই n নট, n নট এর মান কত? n নট এর মান হচ্ছে 4750, n নট এর মান হচ্ছে 4750। তাহলে এই মানটুকু ক্যালকুলেটরে বসান, দেখেন ল্যামডা এর মান কত আসে। এই মানটুকু ক্যালকুলেটরে বসান, দেখেন ল্যামডা এর মান কত আসে। ঠিক আছে, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 5 ইনটু ln, উপরে থাকবে হচ্ছে 2700, উপরে থাকবে হচ্ছে 2700, নিচে হচ্ছে 4750। এইটুকু ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে 0.1129, 0.1129। অ্যান্সারটা কিন্তু ভাইয়া আসবে হচ্ছে পার মিনিট, অ্যান্সারটা আসবে হচ্ছে পার মিনিট। কারণ এখানে দেখেন এই যে এতটুকু টার্মের তো কোনো একক নাই তাই না, এই যে ln, এই যে এই পুরাটুকু আছে, এই পুরাটুকুর তো আমার কোনো একক নাই, এই পুরাটুকুই জাস্ট একটা নাম্বার, এই পুরাটুকুই হচ্ছে জাস্ট একটা নাম্বার। আপনার এখানে এককটা আসবে কার কারণে? এককটা আসবে হচ্ছে টি এর কারণে। টি কই আছে? টি আছে হচ্ছে নিচে, এন্ড টি এর ইউনিট কি বসাইছেন? টি এর ইউনিট বসাইছেন হচ্ছে মিনিট। তাহলে এখান থেকে ল্যামডার ইউনিট কি পাবেন? ল্যামডার ইউনিট পাবেন হচ্ছে পার মিনিট। ঠিক আছে, ল্যামডার ইউনিট পাবেন হচ্ছে পার মিনিট। তাহলে ক্ষয় ধ্রুবক বের হয়ে চলে আসছে। ক্ষয় ধ্রুবকের পরে আপনারা আবার কি বের করতে বলছিল? ক্ষয় ধ্রুবকের পরে আপনারা আবার অর্ধায়ু বের করতে বলছিল তাই না, ক্ষয় ধ্রুবকের পরে আপনারা আবার অর্ধায়ু বের করতে বলছিল। তাহলে অর্ধায়ুর ফর্মুলা কি? অর্ধায়ুর ফর্মুলা কি? অর্ধায়ু টি হাফ, টি হাফ ইকুয়াল টু কত শিখে আসছেন ভাইয়া? টি হাফ ইকুয়াল টু শিখে আসছেন হচ্ছে ln2 ডিভাইডেড বাই ল্যামডা, ln2 ডিভাইডেড বাই ল্যামডা। সো ln2 ক্যালকুলেটর থেকেই বসাবো, তাইলে একেবারে পুরা মানটা পাওয়া যাবে। ln2 ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে 0.1129, ল্যামডা মানে হচ্ছে 0.1129। তাহলে অ্যানসারটা আসবে হচ্ছে মিনিট ইউনিটে, অ্যানসারটা আসবে হচ্ছে মিনিট ইউনিটে। তাহলে 0. ln2 উপরে থাকবে হচ্ছে ln2, উপরে থাকবে হচ্ছে ln2, নিচে থাকবে হচ্ছে 0.1129, তাহলে অ্যানসারটা আসবে হচ্ছে 6.13 বা 6.14 মিনিট, 6.14 মিনিট। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় পদার্থটার অর্ধায়ু কত? তেজস্ক্রিয় পদার্থটার অর্ধায়ু হচ্ছে 6.14 মিনিট। ঠিক আছে,
সো এই সহজ প্রশ্ন যদি পরীক্ষায় আসে, মানে আপনাদের একটু ঝামেলা হইতে পারে যে এই যে কাউন্ট মিটারে প্রতি মিনিটে এত পাঠ দেয়, সো এইখান থেকে এত কিছু বোঝার দরকার নাই, কাউন্ট মিটার কি বা হচ্ছে এই জিনিসপত্রগুলো কেমনে কাজ করে এত কিছু আপনার আপাতত বোঝার দরকার নাই। আপনার জাস্ট বুঝার দরকার হচ্ছে যে ভাই আমার এখানে এন এর মান কোনটা, এন নট এর মান কোনটা, এইটুকু বুঝা জাস্ট মানটুকু বসায় ফেলাইতে হবে। ঠিক আছে, এইটুকু বুঝা জাস্ট মানটুকু বসায় ফেলাইতে হবে, আর তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, তো পরেরটা দেখেন, পরেরটাতে কি বলছে? পরেরটাতে বলছে হচ্ছে ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক মানে হচ্ছে ক্ষয় ধ্রুবক। ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক হচ্ছে 5.54 ইন্টু 10⁻⁻² পার ইয়ার। তার মানে ল্যামডার মানটা দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে। ট্রিটিয়ামের অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি, এইটা সত্যতা যাচাই করতে বলছে। ট্রিটিয়ামের অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি, এইটা সত্যতা যাচাই করতে বলছে। চট্টগ্রাম বোর্ড 2022-এর প্রশ্ন। সো আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে ভাইয়া ট্রিটিয়ামের প্রথমে অর্ধায়ুটা বাইর করা। তো আমরা ফর্মুলা কি শিখছিলাম? আমরা ফর্মুলা শিখছিলাম অর্ধায়ু টি হাফ, এটা ইকুয়াল টু হচ্ছে ln2 ডিভাইডেড বাই ল্যামডা, ln2 ডিভাইডেড বাই ল্যামডা। সো ln2 তো ln2 এর মতোই থাকবে, ln2 ঠিকঠাক মতোই থাকবে। ল্যামডা মানে কত দেওয়া আছে? ল্যামডা মানে দেওয়া আছে 5.54 ইন্টু 10⁻²। তাহলে দেখেন ল্যামডার ইউনিটটা দেওয়া আছে পার ইয়ারে, তাহলে টি হাফের ইউনিটটা কিসে আসবে? টি হাফের ইউনিটটা আসবে শুধুমাত্র ইয়ারে। ঠিক আছে, ল্যামডা এর মানটা দেওয়া আছে, ক্ষয় ধ্রুবকের মানটা দেওয়া আছে পার ইয়ারে, তাহলে সেই ক্ষেত্রে আপনার টি হাফের মানটা কিসে আসবে? টি হাফের মানটা আসবে হচ্ছে ইয়ারে। তাহলে উপরে থাকবে হচ্ছে ln2, নিচে থাকবে হচ্ছে 5.54 ইন্টু 5.54 ইন্টু 10⁻²। সো এই ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে 12.5116, 12.5116, 12.5116 বা 12.5117 ও বসাইতে পারেন, 12.5117 ইয়ার, 12.5117 ইয়ার। ঠিক আছে, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে গড় আয়ুটা বের করে ফেলানো। এবার আমার কাজ হচ্ছে গড় আয়ু বের করে ফেলানো। তাহলে আসেন গড় আয়ু বের করি। গড় আয়ু বের করার ফর্মুলা কি শিখছিলাম? টাও ইকুয়াল টু শিখে আসছিলাম 1/λ, টাও ইকুয়াল টু শিখে আসছিলাম 1/λ। তাহলে 1 ডিভাইডেড বাই 5.54 ইন্টু 10⁻² ইন্টু 10⁻², অ্যান্সারটা আসবে হচ্ছে ইয়ার ইউনিটে। তাহলে আসেন বসাই দেখি কত আসে। 1 ডিভাইডেড বাই 5.54 ইন্টু 10⁻², 5.54 ইন্টু 10⁻²। সো অ্যান্সারটা আসবে হচ্ছে 18.05, অ্যান্সারটা আসবে হচ্ছে 18.05 ইয়ার। ঠিক আছে, তাহলে খেয়াল করেন আমার অর্ধায়ু আসছে হচ্ছে 12 পয়েন্ট সামথিং, অর্ধায়ু আসছে হচ্ছে 12 পয়েন্ট সামথিং, গড় আয়ু আসছে কত? গড় আয়ু আসছে হচ্ছে 18 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখাইতে বলছিল অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি। দেখেন গড় আয়ুর মানটা বড় আসছে না? গড় আয়ুর মানটা কিন্তু বড় আসছে। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? ফাইনালি অ্যান্সারটা লিখবো, সুতরাং টাও ইজ গ্রেটার দেন টি হাফ, টাও ইজ গ্রেটার দেন টি হাফ, মানে অর্ধায়ুর মান গড় আয়ু অপেক্ষা বেশি। অর্ধায়ুর মান গড়ায়ু অপেক্ষা, সরি, গড়ায়ুর মান অর্ধায়ু অপেক্ষা বেশি, গড়ায়ুর মান অর্ধায়ু অপেক্ষা বেশি। ঠিক আছে, এটা কই আসছিল? চট্টগ্রাম বোর্ড 2022, সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2022। আচ্ছা, পরেরটা বলছে 1 গ্রাম ভরের একটি তেজস্ক্রিয় বস্তু 55 দিনে 0.9 গ্রাম হারায়। 1 গ্রাম ভরের একটি তেজস্ক্রিয় বস্তু 55 দিনে 0.9 গ্রাম হারায়। বস্তুটির অর্ধায়ু এবং গড় আয়ু নির্ণয় করো। বস্তুটির অর্ধায়ু এবং গড় আয়ু নির্ণয় করো। 1 গ্রাম ভরের একটি তেজস্ক্রিয় বস্তু 55 দিনে 0.9 গ্রাম হারায়। তাহলে এখান থেকে বস্তুটার অর্ধায়ু বাড়ি করতে বলছে, গড় আয়ু বাড়ি করতে বলছে। তাহলে ভাই দেখেন অর্ধায়ু বাড়ি করতে বলুক বা গড় আয়ু বাড়ি করতে বলুক, আমার তো আলটিমেটলি ল্যামডা এর মানটা লাগবে, তাই না? যেটাই বাড়ি করতে বলুক না কেন, আমার আলটিমেটলি মান লাগবে কিসের? মান লাগবে হচ্ছে ল্যামডা। ঠিক আছে, সো ল্যামডা এর মান বের করার জন্য দেখেন আপনার কাছে ইনিশিয়ালি কতটুকু পরমাণু ছিল? আপনার কাছে ইনিশিয়ালি পরমাণু ছিল হচ্ছে 1 গ্রাম, ইনিশিয়ালি পরমাণু ছিল হচ্ছে 1 গ্রাম, ইনিশিয়ালি পরমাণু ছিল হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আপনার কাছে এন নট এর মান, এইটা হচ্ছে আপনার কাছে কিসের মান? এটা হচ্ছে আপনার কাছে এন নট এর মান। এরপরে 55 দিনে 0.99 গ্রাম হারাইছে, 55 দিনে কিন্তু 0.99 গ্রাম হারায়, 55 দিনে 0.99 গ্রাম হারায়। তাহলে অবশিষ্ট থাকে কত বলেন তো? অবশিষ্ট থাকবে হচ্ছে 1 মাইনাস 0.99, তাই না? আমার যে এন এর ফর্মুলা ছিল, এন মানে হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। প্রথমে ছিল হচ্ছে 1 গ্রাম, হারায় ফেলাইছে 0.9 গ্রাম, তাহলে অবশিষ্ট আছে কত? অবশিষ্ট আছে হচ্ছে 1 মাইনাস 0.9 গ্রাম।
ঠিক আছে, অবশিষ্ট আছে কত? অবশিষ্ট আছে হচ্ছে 1 মাইনাস 0.9। সো 1 মাইনাস 0.9 করলে কত আসতেছে? 0.9 গ্রাম হারাইছে, তাহলে 1 মাইনাস 0.9 এটা আসতেছে হচ্ছে 0.1 গ্রাম। এটা আসতেছে হচ্ছে 0.1 গ্রাম। তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা আমি জানি, অবশিষ্ট পরমাণুর সংখ্যা আমি জানি। তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ল্যামডার মানটা বাইর করা। সো ল্যামডার মান বাইর করা তো খুবই সোজা, ল্যামডার মান বাইর করা খুবই সোজা। এই যে দেখেন তো, ল্যামডা ইকুয়াল টু একটা ফর্মুলা আমরা শিখে আসছিলাম না, ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1/t ln n বাই n নট। ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1/t ln n বাই n নট। ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1/t ln n বাই n নট। তাহলে বসান, ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1/t ln n ডিভাইডেড বাই n নট, n ডিভাইডেড বাই n নট। ঠিক আছে, তাহলে মানগুলা বসাই দেন, মানগুলা বসান। মাইনাস 1/t, টি মানে কত? টি মানে হচ্ছে 55 দিন, টি মানে হচ্ছে 55 দিন ln n ডিভাইডেড বাই n নট। n এর মান কত? n এর মান হচ্ছে 0.1, n এর মান হচ্ছে 0.1, n নট এর মান কত? n নট এর মান হচ্ছে শুধুমাত্র 1। ঠিক আছে, তাহলে এই মানটুকু যদি বসান, এই মানটুকু বসাইলে ল্যামডা এর মানটা আসবে পার ডে ইউনিটে, ল্যামডা এর মানটা আসবে হচ্ছে পার ডে ইউনিটে। ঠিক আছে, ল্যামডা এর মান আসবে হচ্ছে পার ডে ইউনিটে। তাহলে পার ডে ইউনিটে কত আসে দেখি? 0.1 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 0.041, 0.042 দিয়ে দেন, 0.042 পার ডে, 0.042 পার ডে ল্যামডা এর মান বের হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু টি এর মানটা আমি ডে ইউনিটে বসাইছি, যেহেতু টি এর মানটা আমি ডে ইউনিটে বসাইছি, তাহলে ল্যামডা এর মানটা কিসে আসবে? ল্যামডা এর মানটা পার ডে ইউনিটে আসবে, ল্যামডা এর মানটা পার ডে ইউনিটে আসবে। ঠিক আছে, ল্যামডা এর মানটা পার ডে ইউনিটে আসবে। ঠিক আছে, ল্যামডা এর মানটা আসবে হচ্ছে পার ডে ইউনিটে। আচ্ছা, ভালো কথা। তো এবার খেয়াল করে দেখেন, ল্যামডা এর মান বাইর করে ফেলাইতে পারলে অর্ধায়ু বাইর করা তো আমার জন্য কোনো ব্যাপারই না, তাই না? ল্যামডা এর মান বের করে ফেলাইতে পারলে অর্ধায়ু বের করা আমার জন্য কোনো ব্যাপারই না। টি হাফ, অর্ধায়ু ইকুয়াল টু কত শিখে আসছিলাম? ln2 ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? টি হাফ এটা ইকুয়াল টু শিখে আসছিলাম ln2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে দেখেন, ln2 ঠিকঠাক মতো থাকলো। ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে 0.042 পার ডে। তাহলে টি হাফের মান চলে আসবে ডে ইউনিটে, টি হাফের মান চলে আসবে হচ্ছে ডে ইউনিটে। তাহলে ln2 ডিভাইডেড বাই ল্যামডা, তার মানে 0.042। ঠিক আছে, এটা আসবে হচ্ছে 16.50 বা 16.5 ডে, 16.5 ডে, 16.5 ডে। ঠিক আছে, এটা কিসের মান বের হইছে? এটা বের হইছে হচ্ছে আমাদের টি হাফের মান, এটা বের হইছে হচ্ছে টি হাফের মান, মানে অর্ধায়ু আমরা বের করে ফেলাইতে পারছি। এবার আমাদের আবার কি বের করতে হবে বলেন? এবার আমাদের আবার গড় আয়ু বের করতে হবে। সো গড় আয়ু বের করার ফর্মুলা কি? গড় আয়ু টাও ইকুয়াল টু ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা। গড় আয়ু টাও ইকুয়াল টু ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা মানে কত? 0.042, ল্যামডা মানে হচ্ছে 0.042 ডে। ঠিক আছে, তাহলে এইটা দেখেন কত আসে? 1 ডিভাইডেড বাই 0.042। সো এটা আসবে হচ্ছে আপনার 23.81, 23.81 দিন। ঠিক আছে, এটা আসবে হচ্ছে 23.81 দিন। এটা আসবে হচ্ছে 23.81 দিন। ঠিক আছে, তো খুবই সহজ প্রশ্ন। অর্ধায়ু আর গড়ায়ু জানতে চাইছিল, আমার কাছে হচ্ছে কত গ্রাম ছিল, কত গ্রাম হারাইছে সেটা বলে দিছে, কয় দিনে হারাইছে সেটাও বলে দিছে। তো আলটিমেটলি আমরা ওখান থেকে ল্যামডা বের করে ওখান থেকে টি হাফ আর টাও এর মান বের করে ফেলাইছি, ওখান থেকে টি হাফ আর টাও এর মান বের করে ফেলাইছি। পরেরটা, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলা আছে 3.8 ডে। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলা আছে 3.8 ডে। 8 দিনে ওই পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? 8 দিনে ওই পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? 8 দিনে ওই পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? ঠিক আছে, সো যখনই আপনার কাছে জিজ্ঞেস করবে যে কত অংশ অবশিষ্ট থাকবে, আপনার কাজ হচ্ছে n বাই n নট এর মানটা বের করা। যখনই আপনারে বলবে যে শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে, তখনই আপনার কাজ হচ্ছে n বাই n নট এর মানটা বের করা। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি শিখছিলাম বলেন তো ভাইয়া? আমরা ফর্মুলা শিখছিলাম n ইকুয়াল টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n ইকুয়াল টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, এখানে আমার লাগবে হচ্ছে n বাই n নট এর মান, তাই না? শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে সেটা জানতে চাইছে।
লাগবে হচ্ছে n ডিভাইডেড বাই n নট এর মান। তাহলে n ডিভাইডেড বাই n নট এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এখন দেখেন ল্যামডা এর মান তো আমার কাছে দেওয়া নাই, আমার কাছে দেওয়া আছে কিসের মান? আমার কাছে দেওয়া আছে হচ্ছে অর্ধায়ুর মান, তাই না? আমার কাছে দেওয়া আছে হচ্ছে অর্ধায়ুর মান, আমার কাছে দেওয়া আছে হচ্ছে অর্ধায়ুর মান। তাহলে দেখেন আমরা ফর্মুলা শিখছিলাম যে টি হাফ এটা ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? টি হাফ এটা ইকুয়াল টু শিখে আসছিলাম ln2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত লেখা যাবে? ln2 ডিভাইডেড বাই টি হাফ। ল্যামডা এর জায়গায় সুন্দর মতো ln2 ডিভাইডেড বাই টি হাফ বসাই দেন, ল্যামডা এর জায়গায় ln2 ডিভাইডেড বাই টি হাফ বসাই দেন। ঠিক আছে, আর এইটার সাথে তো টি গুণাকারে ছিল। ঠিক আছে, অনেকে আবার এই কাজও করতে পারেন যে ল্যামডার মানটা আলাদা করে বের করে তারপর আইনে এই জায়গায় বসাইতে পারেন। তো আমি এত ঝামেলার মধ্যে যাইতে চাই না, আমি অ্যাকুরেট ডাটা চাই বা হচ্ছে মোটামুটি কারেক্ট ডাটা চাই। সো এর জন্য আমি হচ্ছে এইখানেই মান বসাই দিছি। তাহলে এখানে ই তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, ই এর মতো থাকবে, ln2 ও ঠিকঠাক মতো থাকবে, ln2 ও ঠিকঠাক মতো থাকবে। টি হাফ এর মান কত বলা আছে? টি হাফ এর মান বলা আছে হচ্ছে 3.8, টি হাফ এর মান বলা আছে হচ্ছে 3.8। আর এরপরে কতদিন পরের কথা জানতে চাইছে? 8 দিনে। 8 দিনে, তার মানে টি এর মান কত বসবে? টি এর মান বসবে হচ্ছে 8। ঠিক আছে, 8 দিনে ওই পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? ঠিক আছে, 8 দিনে ওই পদার্থের শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানে বসবে হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ মানে 3.8, এটার সাথে গুণাকারে থাকবে হচ্ছে কত? গুণাকারে থাকবে হচ্ছে 8। ঠিক আছে, এটার সাথে গুণাকারে থাকবে হচ্ছে 8। ওকে, সো এই পুরাটুকু ক্যালকুলেশন করলে আপনার কাছে আসবে হচ্ছে 0.2324। এই পুরাটুকু ক্যালকুলেশন করলে আপনার কাছে আসবে হচ্ছে 0.2324। ঠিক আছে, 2324। ওকে, তাহলে লেখেন সুতরাং শতকরা অবশিষ্ট থাকবে, সুতরাং শতকরা অবশিষ্ট থাকবে, শতকরা অবশিষ্ট থাকবে। যেহেতু শতকরা বাইর করতেছি তাহলে এইটারে খালি 100% দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে সুতরাং শতকরা অবশিষ্ট থাকবে, শতকরা অবশিষ্ট থাকবে, শতকরা অবশিষ্ট থাকবে। এইটারে জাস্ট 100% দিয়ে গুণ করে দিবেন। এটারে যদি 100% দিয়ে গুণ করি তাহলে আপনার কাছে আসবে হচ্ছে 23.24, 23.24%। ঠিক আছে, 23.24%। সো যখনই আপনার কাছে এই টাইপের কোশ্চেন থাকবে যে শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে, এটার মানেই হচ্ছে আপনার কিসের মান বাইর করতে হবে? n বাই n নট এর মান বাইর করতে হবে। যখনই জিজ্ঞেস করবে যে শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে, কিসের মান বাইর করতে হবে? n বাই n নট এর মান বাইর করতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, পরেরটা এটা আসছিল বরিশাল বোর্ড 2023 সালে, একেবারে রিসেন্ট বোর্ড প্রশ্ন। কি বলছে? এক্স তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 3.82 দিন। ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটির অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 1/25 অংশ। অক্ষত পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 1/25 অংশ। পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা? সো এইটা আপনি কয়েকভাবে ক্যালকুলেশন করে দেখাইতে পারেন। ঠিক আছে, কয়েকভাবে ক্যালকুলেশন করে দেখাইতে পারেন। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এন এর মানটা বাইর করি, অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত সেটাই বাইর করি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ফর্মুলা কি শিখছিলাম ভাইয়া? ফর্মুলা শিখছিলাম যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আমার কাছে তো ল্যামডার মান দেওয়া নাই, তাই না? আমার কাছে ল্যামডার মান দেওয়া নাই। সো আমরা ওই আগের অঙ্কের মতোই ল্যামডার মানের বদলে আমরা কি বসাবো? ln2 ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, ল্যামডার মানের বদলে বসাবো হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ, আর ছোট হাতের টি তো ছোট হাতের টি এর মতোই আছে। তো দেখেন n নট এর মানটা তো আমার কাছে জানা নাই, তাই না? n নটটা n নটের মতোই থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস ln2 ঠিকঠাক মতো থাকলো, টি হাফ। অর্ধায়ুর মান কত ভাইয়া? অর্ধায়ুর মান হচ্ছে 3.82, অর্ধায়ুর মান হচ্ছে 3.82। আর এইটার সাথে সময় গুণ হবে কত? সময় গুণ হবে হচ্ছে 17.74। ঠিক আছে, এন নটের মান এন নটের মতোই থাকলো, মানে এন নটের মতোই থাকবে। ক্যালকুলেটরে বাকি পোর্শনটুকু বসাবেন, তার মানে ই টু দি পাওয়ার কত বসবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ln2 ডিভাইডেড বাই 3.82। এইটার সাথে গুণ হবে হচ্ছে 17.74। সো এইটুকু ক্যালকুলেটরে বসাইলে এটা আসতেছে হচ্ছে 1/4, সরি এইটুকু ক্যালকুলেটরে বসাইলে আসতেছে হচ্ছে 0.04, মানে 1/25 আর কি।
এইটুকু ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার আসতেছে হচ্ছে 1/25। এইটুকু ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার আসতেছে হচ্ছে 1/25। ঠিক আছে, ওই বাকি পোর্শনটুকু ক্যালকুলেটরে বসাইলে এন নট ঠিকঠাক মতো রাইখা বাকি পোর্শনটুকু ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার আসতেছে হচ্ছে 1/25। ঠিক আছে, তাহলে এখান থেকে খেয়াল করেন তো এন নট ইন্টু 1/25 যেই কথা, এন নট বাই 25 কি একই কথা না? এন নট ইন্টু 1/25 আর এন নট বাই 25 একই কথা কিন্তু। এন নট ইন্টু 1/25 এন নট বাই 25 একই কথা। এখন কথা হচ্ছে দেখেন তো আপনার প্রশ্নের মধ্যে কি এই জিনিসটাই দেখাইতে বলছিল না? প্রশ্নের মধ্যে কিন্তু এটাই জানতে চাইছিল যে 17.74 দিন পরে মৌলটির অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 1/25 অংশ। এই যে দেখেন প্রারম্ভিক মান কত ছিল? প্রারম্ভিক মান হচ্ছে এন নট, প্রারম্ভিক মান হচ্ছে এন নট। এন নটের 1/25 অংশ আপনার কাছে অবশিষ্ট আছে কিনা? এন নটের 1/25 অংশ আপনার কাছে অবশিষ্ট আছে। তাহলে লেখেন সুতরাং পর্যবেক্ষণটি সঠিক ছিল। সুতরাং পর্যবেক্ষণটি সঠিক ছিল। সুতরাং পর্যবেক্ষণটি সঠিক ছিল। পর্যবেক্ষণটি সঠিক ছিল। ঠিক আছে, পর্যবেক্ষণটি সঠিক ছিল। ঠিক আছে, তো আশা করি পারবো। বরিশাল বোর্ড 2023 এর প্রশ্ন। পরের প্রশ্নটা দেখেন হুবহু সেম। পরের প্রশ্নটা হুবহু সেম, যশোর বোর্ড 2023। যশোর বোর্ড 2023 খেয়াল করেন একই প্রশ্নই দিছে, জাস্ট একটু ঘুরাই দিছে। ওয়াই তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু, ডেটা কিন্তু সেম 3.82। ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটির 24/25 অংশ ক্ষয় হয়। দেখেন আগের বার বলছিল 1/25 অংশ অবশিষ্ট থাকে বা অক্ষত পরমাণুর সংখ্যা বলে দিছিল আগের বার 1/25। এইবার আমারে বলে দিছে যে 24/25 অংশ সে ক্ষয় করে ফেলাইছে। 24/25 অংশ ক্ষয় করছে, তাহলে অবশিষ্ট আছে কত? অবশিষ্ট আছে 1/25, তাই না? অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে হচ্ছে 1/25। তাহলে জিজ্ঞেস করছে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা। বলেন আগের অঙ্ক আর এই অঙ্ক হুবহু সেম না? একেবারে হুবহু সেম। আগের বার বলছিল 1/25 অংশ অবশিষ্ট থাকে, এখন বলছে 24/25 অংশ ক্ষয় হয়। 24/25 যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে হচ্ছে 1/25। ঠিক আছে, আচ্ছা, সো এটা পারবেন, এটা আমি আর করাই দিতেছি না, আগের অঙ্ক করাই দিছি। আচ্ছা, এবার আসেন সুন্দর একটা প্রশ্ন। এক খণ্ড রেডিয়ামের ভর হচ্ছে 5 গ্রাম। এক খণ্ড রেডিয়াম আছে আপনার কাছে, সেই রেডিয়ামের ভর হচ্ছে 5 গ্রাম। 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে এতটি পরমাণু ভেঙে যায়। তাহলে দেখেন আপনার কাছে কি দেওয়া আছে, প্রশ্ন পড়ে আগে আইডেন্টিফাই করে ফেলাইতে হবে যে কি দেওয়া আছে। আপনার কাছে দেওয়া আছে হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলা পরমাণু ভাঙে, তার মানে আপনার কাছে কি ক্ষয়ের হার দেওয়া আছে না? প্রতি সেকেন্ডে কতগুলা পরমাণু ভাঙে সেটা আপনার কাছে বলা আছে। তার মানে আপনার কাছে বেসিক্যালি dN/dt এর মানটা বলা আছে। ঠিক আছে, আপনার কাছে কিসের মান বলা আছে? dN/dt বা তেজস্ক্রিয় ক্ষয়ের হার, সেটা আপনার কাছে বলে দিছে। ঠিক আছে, তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা আপনার কাছে বলে দিছে। একজন শিক্ষার্থী হিসাব করে বলল 600 বছর পরে 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। শিক্ষার্থীর বক্তব্য সঠিক ছিল কিনা? ঠিক আছে, একজন শিক্ষার্থী হিসাব করে বলছে যে 600 বছর পরে 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে, তাহলে শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা। আচ্ছা, তাহলে আসেন এইটার অ্যাপ্রোচটা আমরা কিভাবে নিতে পারি। দেখেন আমরা অলরেডি এরকম একটা ফর্মুলা শিখে আসছি, dN/dt এটা ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন, মনে আছে? মাইনাস ল্যামডা এন। আমরা এখানে শুধুমাত্র মান নিয়ে কথা বলতেছি, এর জন্য আমরা আর মাইনাস চিহ্নটা দিলাম না। ঠিক আছে, dN/dt এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা এন, সেই ছোটবেলায় শিখে আসছিলেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন খেয়াল করেন এখান থেকে আমরা চাইলে ল্যামডা এর মানটা বের করে রাখতে পারি। ল্যামডা এর মান কত আসবে এখান থেকে? ল্যামডা এর মান আসবে হচ্ছে dN/dt। ল্যামডা এর মান আসবে হচ্ছে dN/dt ডিভাইডেড বাই n। ল্যামডা এর মান আসবে হচ্ছে dN/dt ডিভাইডেড বাই n। ল্যামডা এর মান আসবে হচ্ছে dN/dt ডিভাইডেড বাই n। এখন দেখেন তেজস্ক্রিয় ক্ষয়ের হার সেটা কিন্তু আপনার কাছে দেওয়া আছে। তেজস্ক্রিয় ক্ষয়ের হার মানে dN/dt এর মানটা আপনার কাছে দেওয়া আছে। ঠিক আছে, এন এর পরিচয় কি ভাই? এন এর পরিচয় হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, তাই না? এখন অক্ষত পরমাণুর সংখ্যা বাইর করব কেমনে? অক্ষত পরমাণুর সংখ্যা বাইর করা খুবই সোজা। দেখেন আপনারা কেমিস্ট্রিতে এই জিনিস পড়ছেন, কেমিস্ট্রিতে এই জিনিস পড়ছেন। আপনি কয় গ্রাম রেডিয়াম নিয়ে কাজ করতেছেন? 1 গ্রাম রেডিয়াম নিয়ে কাজ করতেছেন। 1 গ্রাম রেডিয়াম থেকে হচ্ছে প্রতি সেকেন্ডে বের হয়ে যাইতেছে। আপনি রেডিয়াম কাজ করতেছেন কয় গ্রাম নিয়ে? কাজ করতেছেন হচ্ছে 5 গ্রাম নিয়ে। ঠিক আছে, কাজ করতেছেন হচ্ছে 5 গ্রাম নিয়ে। তাহলে আপনার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা বের করার জন্য, পরমাণুর সংখ্যা বের করার জন্য আপনার হচ্ছে এই যে কত গ্রাম রেডিয়াম নিয়ে কাজ করতেছেন সেইটারে রেডিয়ামের ভর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাইলে আপনি অক্ষত পরমাণুর সংখ্যা পেয়ে যাবেন।
ঠিক আছে, কেমিস্ট্রিতে আপনারা এই জিনিস পড়ছেন না, ওই যে মোল সংখ্যার মধ্যে মোল সংখ্যা ইকুয়াল টু W/M, তারপর N/Na, ঠিক আছে, এরকম অনেকগুলা ফর্মুলা আপনি পড়ে আসছেন। তো ওখান থেকে এই অণুর সংখ্যা বাইর করার জন্য আমরা কি করব, প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর। আপনি কয় গ্রাম নিয়ে কাজ করতেছেন? 5 গ্রাম। আর রেডিয়ামের মোলার ভর কত? রেডিয়ামের মোলার ভর হচ্ছে 266 গ্রাম। তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা করলেই আমরা হচ্ছে অণুর সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইবার দেখেন সবগুলা মান আপনার কাছে জানা আছে, মানগুলা জাস্ট বসাই দেন, সবগুলা মান আপনার কাছে জানা আছে। dN/dt এই মানটা বলছে হচ্ছে 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10। dN/dt এই মানটা বলছে 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10। খেয়াল করে দেখেন, এই যে নিচের যে 266 আছে, নিচের 266 উপরে আইসা গুণ হয়ে যাবে, নিচের 266 উপরে উঠা গুণ হবে, নিচে থাকবে হচ্ছে 5 ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, ল্যামডা এর মানটা কি কোন ইউনিটে আসবে? ল্যামডা এর মানটা কোন ইউনিটে আসবে? দেখেন ল্যামডা এর মানটা আসবে হচ্ছে পার সেকেন্ড ইউনিটে। ল্যামডা এর মানটা আসবে হচ্ছে পার সেকেন্ড ইউনিটে। কেন পার সেকেন্ড ইউনিটে আসতেছে? কারণ আপনারা বলছে প্রতি সেকেন্ডে ক্ষয়ের হার, তাই না? ল্যামডা এর মানটা আসবে কোন ইউনিটে? ল্যামডাটা আসবে হচ্ছে পার সেকেন্ড ইউনিটে। ঠিক আছে, ল্যামডা এর মানটা আসতেছে হচ্ছে পার সেকেন্ড ইউনিটে। তাহলে দেখেন এখান থেকে ল্যামডা এর মান কত আসে? 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 ইনটু 266 ডিভাইডেড বাই 5 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, সো এটা আসবে হচ্ছে 3.27 বসান, 3.27 ইনটু 10 টু দি পাওয়ার -12, 3.27 ইনটু 10 টু দি পাওয়ার -12, 3.27 ইনটু 10 টু দি পাওয়ার -12 পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে ল্যামডা এর মানটা আসবে হচ্ছে 3.27 ইনটু 10 টু দি পাওয়ার -12 পার সেকেন্ড। ঠিক আছে, ল্যামডা এর মান তো আমার কাছে জানতে চাইনি, আমারে বলছে যে 600 বছর পরে 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে কিনা সেইটার গাণিতিক সত্যতা যাচাই করতে বলছে। 600 বছর পরে 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে কিনা সেইটার গাণিতিক সত্যতা যাচাই করতে বলছে। তাহলে এইটা আমরা এখন কেমনে করব? ঠিক আছে, তাহলে এইটা বাইর করার জন্য আপনার কিছুই করা লাগবে না, আপনি এক কাজ করেন, ওই যে যেই ফর্মুলা শিখছেন n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সেই জাতীয় ফর্মুলা n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা বসাই দেন। n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এন এর জায়গায় আপনি ডাব্লিউ চিন্তা করতে পারেন, এন এর জায়গায় আপনি ডাব্লিউ চিন্তা করতে পারেন। তাহলে দেখেন আপনার কাছে শুরুতে কয় গ্রাম রেডিয়াম ছিল? 5 গ্রাম। তাহলে এন নটের জায়গায় আপনি 5 বসাই দিলেন। ঠিক আছে, শুরুতে আপনার কাছে কয় গ্রাম রেডিয়াম ছিল? 5 গ্রাম রেডিয়াম ছিল। ঠিক আছে, তাহলে এন নটের জায়গায় 5 বসাই দিলেন। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা মানে কত বের করে রাখছেন? ল্যামডা মানে বের করে রাখছেন হচ্ছে 3.27 ইনটু 10 টু দি পাওয়ার -12। ঠিক আছে, আর টি এর মান বলছে হচ্ছে 600, টি এর মান বলছে হচ্ছে 600। ঠিক আছে, এই যে দেখেন আপনারা আকামগুলা করবেনই হচ্ছে এই জায়গায়। পরীক্ষার হলে এই রকম একটা প্রশ্ন যখন করতে দিবে, একক গুলার ব্যাপারে খুবই সাবধান থাকা লাগবে। ল্যামডা এর ইউনিট কিন্তু আসছে ভাইয়া পার সেকেন্ডে, টি এর মান আপনি বসাইছেন বছর ইউনিটে। ঠিক আছে, সো একটা মারা খায় বের হয়ে চলে আসবেন। ঠিক আছে, এখানে ল্যামডা এর মান বের হইছে পার সেকেন্ড ইউনিটে, টি এর মান বসাইছেন হচ্ছে বছর ইউনিটে। ঠিক আছে, সো দুইটার ইউনিট সেম হইতে হবে না, দুইটার ইউনিট যদি সেম না হয় তাহলে তো কাটাকাটি করে ক্যালকুলেশন করা যাবে না। ঠিক আছে, তাহলে এই পার সেকেন্ডকে পার ইয়ারে নেওয়াটা কষ্টকর, পার সেকেন্ডকে পার ইয়ারে নেওয়াটা কষ্টকর। আপনি এই ইয়ারকে সেকেন্ডে নিয়ে যান। দেখেন 1 বছর মানে কয় দিন? 1 বছর মানে হচ্ছে 365 দিন। ঠিক আছে, আর একদিনে কয় সেকেন্ড? একদিনে হচ্ছে 86,400 সেকেন্ড। ঠিক আছে, এই জায়গাটুকুতে একটু সাবধান থাকেন, একক গুলার ব্যাপারে খুবই সাবধান থাকা লাগবে। ঠিক আছে, একক গুলার ব্যাপারে খুবই সাবধান থাকা লাগবে, আপনার মানগুলা নাইলে কিন্তু একেবারে পুরো উল্টা পাল্টা বাইরে হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 5 ইনটু ই টু দি পাওয়ার, 5 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 3.27 ইনটু 10 টু দি পাওয়ার -12 ইনটু 600 ইনটু 365 ইনটু 86,400। ঠিক আছে, তাহলে এইটা করলে আপনার কাছে আসবে হচ্ছে 4.7 গ্রাম, এইটা করলে আপনার কাছে আসবে হচ্ছে 4.7 গ্রাম। ঠিক আছে, তাহলে 600 বছর পরে সে ধারণা করছিল যে 2 গ্রাম অবশিষ্ট থাকবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে 600 বছর পরে আপনার কাছে 4.7 গ্রাম অবশিষ্ট আছে। ঠিক আছে, 600 বছর পরে আপনার কাছে 4.7 গ্রাম অবশিষ্ট আছে। তাহলে লেখেন, সুতরাং শিক্ষার্থীর বক্তব্য সঠিক নয়, সুতরাং শিক্ষার্থীর বক্তব্য সঠিক নয়, শিক্ষার্থীর
বক্তব্য সঠিক নয়। ঠিক আছে, সহজ প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023 সালে আসা। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2023 সালে আসা, খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, খুবই খুবই সহজ প্রশ্ন। ওকে, তো আমাদের মোটামুটি আর 3টা অঙ্ক করলেই হচ্ছে কাজ শেষ হয়ে যাইতেছে। দেখেন 3টা অঙ্কই সোজা সোজা। ইউরেনিয়ামের অর্ধায়ু 700 মিলিয়ন বছর। ইউরেনিয়ামের অর্ধায়ু বলে দেওয়া আছে 700 মিলিয়ন বছর। ইউরেনিয়ামের 40% ক্ষয় হতে কত সময় লাগবে? ইউরেনিয়ামের অর্ধায়ু বলে দিছে হচ্ছে 700 মিলিয়ন, তাহলে ইউরেনিয়ামের 40% ক্ষয় হতে কত সময় লাগবে? ইউরেনিয়ামের 40% ক্ষয় হইতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু আমার কাছে অর্ধায়ু বলে দেওয়া আছে, যেহেতু আমার কাছে অর্ধায়ু বলে দেওয়া আছে, তাহলে আমরা ফর্মুলা কি শিখছিলাম? আমরা ফর্মুলা শিখছিলাম টি হাফ, এটা ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই ল্যামডা, ln2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত লেখা যাবে? ল্যামডা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ। ল্যামডা ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, সো এটা এই পর্যন্তই থাকলো। এটা নিয়ে আমরা খুব বেশি আর একটা মাথা ব্যথা করতেছি না, এটা এই পর্যন্তই থাকলো। ল্যামডার এই মানটাই আমরা নিয়ে বসাবো দরকার হলে। ঠিক আছে, ল্যামডার এই মানটাই নিয়েই আমরা বসাবো। আচ্ছা, এখন দেখেন প্রশ্নের মধ্যে বলছে যে 40% ক্ষয়। 40% ক্ষয় মানে কি? 60% অবশিষ্ট। 40% ক্ষয় হওয়া মানে কি? কতটুকু অবশিষ্ট আছে? 60% অবশিষ্ট আছে। 40% ক্ষয় হওয়া মানে হচ্ছে 60% অবশিষ্ট আছে। 40% ক্ষয় হওয়া মানে হচ্ছে 60% অবশিষ্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা জিজ্ঞেস করতে হচ্ছে কত সময় লাগবে, তার মানে টি এর মানটা জানতে চাইছে। কত সময়? টি এর মানটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, সো টি এর মান যদি আমার কাছে জানতে চাই, টি এর মান বের করার ফর্মুলা কি ছিল? দেখেন তো, টি ইকুয়াল টু -1 বাই ল্যামডা, টি ইকুয়াল টু -1 বাই ল্যামডা ln n ডিভাইডেড বাই n নট। টি ইকুয়াল টু -1 বাই ল্যামডা ln n ডিভাইডেড বাই n নট। ওকে, ln n ডিভাইডেড বাই n নট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এখান থেকে জাস্ট মানগুলা বসাই দেন। -1 বাই ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ। ল্যামডা মানে হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ, ln2 ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, আচ্ছা, ইনটু ln অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে 60%। কার 60%? আদি পরমাণুর সংখ্যার 60%। ঠিক আছে, অক্ষত পরমাণু থাকবে কতটুকু? 40% তো ক্ষয় হয়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? অবশিষ্ট থাকবে হচ্ছে 60%। অক্ষত থাকবে কতটুকু? অক্ষত বা অবশিষ্ট থাকবে হচ্ছে 60%। ঠিক আছে, তাহলে এবার মানগুলো আর একটু সিম্পলিফাই করে ক্যালকুলেটরে বসান। মানগুলো আর একটু সিম্পলিফাই করে ক্যালকুলেটরে বসান। দেখেন এখান থেকে যদি আপনি ফার্দার ক্যালকুলেশন করেন, তাহলে টি ইকুয়াল টু যেটা পাবেন, টি ইকুয়াল টু থাকবে হচ্ছে মাইনাস, এই যে দেখেন টি হাফটা উপরে উঠে যাবে, তাহলে টি হাফ উপরে উঠে গেল, টি হাফ উপরে উঠে গেল, নিচে থাকতেছে হচ্ছে ln2 আর ln n নট ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে থাকবে হচ্ছে 60%। n নট ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে থাকবে হচ্ছে 60%। তাহলে এই মানগুলো এবার বসায় দেন। মাইনাস টি হাফ মানে কত? অর্ধায়ু বলা আছে হচ্ছে 700 মিলিয়ন বছর। 700 মিলিয়ন বছর ডিভাইডেড বাই ln2 ইনটু ln 60%। ঠিক আছে, ক্যালকুলেটরে ব্র্যাকেট গুলো একটু ঠিকঠাক মতো দিয়ে বসায়। ক্যালকুলেটরে একটু ব্র্যাকেট গুলা ঠিকঠাক মতো দিয়ে বসায়, নাইলে কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা আসবে। ঠিক আছে, ক্যালকুলেটরে ব্র্যাকেট গুলো একটু ঠিকঠাক মতো দিয়ে বসায়, নাইলে রেজাল্ট উল্টাপাল্টা আসবে। সো অ্যান্সারটাও কিন্তু মিলিয়ন ইয়ারে আসবে। অ্যান্সারটাও মিলিয়ন ইয়ারে আসবে, যেহেতু টি হাফের মানটা আপনি মিলিয়ন বছরে বসাইছেন, তাহলে অ্যান্সারটাও কিসে পাবেন? অ্যান্সারটাও হচ্ছে মিলিয়ন বছরে পাবেন। ঠিক আছে, তাহলে দেখেন এটা কত মিলিয়ন বছর আসে। 700 ডিভাইডেড বাই ln2 ইন্টু ln 60%। আচ্ছা, ঠিক আছে, সো এটা আসবে হচ্ছে 515.88 মিলিয়ন বছর। 515.88 মিলিয়ন বছর। ঠিক আছে, আপনি এটা চাইলে MY ও লিখতে পারেন। সো আমি MY লিখলাম না, কারণ আপনারা বেশি শিক্ষিত তো, পরে মনে করবেন যে এখানে মাই আসলো কোন জায়গা থেকে। ঠিক আছে, একটা MY, ক্যাপিটাল M ক্যাপিটাল Y দিয়েও লিখতে পারেন মিলিয়ন বছর, বা এরকম বাংলায় মিলিয়ন বছর লিখলেও হবে। ঠিক আছে, মিলিয়ন বছরে কেন আসছে? কারণ টি হাফের মানটা আমি মিলিয়ন বছরে বসাইছি, অ্যান্সারটাও আমার এই কারণে মিলিয়ন বছরে আসছে। ঠিক আছে, ওকে, পরেরটা। এই প্রশ্নটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, এটা আমি আর করে দিব না, এটা নিজেরা করবেন। ঠিক
ঠিক আছে, এটা নিজেরা করবেন, জাস্ট কোশ্চেনটুকু তুলে রাখেন। কি বলছে প্রশ্নের মধ্যে? বলতেছে এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে। ঠিক আছে, এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে। সো 60% যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 40%। ঠিক আছে, অবশিষ্ট থাকবে হচ্ছে 40%। ঠিক আছে, 60% যদি ক্ষয় হয় অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে হচ্ছে 40%। ঠিক আছে, সো মান বসাই দিলে ওই যে টি ইকুয়াল টু -1/λ ln n/n0 ওই জায়গায় মান বসাই দিলেই আমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। ঠিক আছে, বহুত বোর্ডে অনেকবার করে পরীক্ষায় আসছে এটা, সো এটা একটু মনোযোগ দিয়ে করে দিয়ে। লাস্ট ম্যাথ, এটা হচ্ছে বুয়েট 16-17। বুয়েট 16-17। আচ্ছা, প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। প্রথম দেখায় যদি কেউ পারে থাকেন সো মানে খুবই ভালো, আর যদি প্রথম দেখায় না পারেন তাহলে তো আমি করে দিতেছি, সমস্যা নেই। পারদের বাষ্প 140 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। ঠিক আছে, পারদের কোন একটা বাষ্প আছে, ওটার মধ্যে আপনি 140 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন দিচ্ছেন। সো সেই ফোটন শুষে নিয়ে সে পরবর্তীতে দুইটা ফোটন নিঃসরণ করছে। ঠিক আছে, এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। ঠিক আছে, পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। এবার বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, যেই ফোটনটা নিঃসরণ করছে, যেই ফোটনটা নিঃসরণ করছে তার তরঙ্গ দৈর্ঘ্য একটা বলা আছে, অপর ফোটনটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, অপর ফোটনটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তো এইটা সিম্পল ভাইয়া শক্তি সংরক্ষণশীলতা নীতি। দেখেন, আপনি তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু দিছেন ই ইকুয়াল টু hc/λ শিখে আসছিলাম না? ঠিক আছে, তাহলে কোন একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি ঢুকাইতেছি, তার মানে ওই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তি থাকবে। ওই শক্তি কয়টা ভাগে ভাগ হয়ে বের হয়ে আসবে? কয়টা ভাগে ভাগ হয়ে বের হবে? দুই ভাগে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। ঠিক আছে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। যতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন দিছেন ওই ফোটনের কি একটা শক্তি আছে, ওই ফোটন পরবর্তীতে দুইটা ফোটন নিঃসরণ করবে, তার মানে ওই শক্তি ভাগ হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যতটুকু শক্তি দিছি ওই শক্তিটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, ওই দুইজনের যোগফল আবার মোট শক্তি সমান হবে। ঠিক আছে, ওই দুইজনের যোগফল আবার মোট শক্তি সমান হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে ক্যাপিটাল ই আছে এইটার পরিবর্তে আপনি লিখতে পারেন hc/λ ইকুয়াল টু E1 এর পরিবর্তে লিখতে পারেন hc/λ1 প্লাস E2 এর পরিবর্তে লিখতে পারেন হচ্ছে hc/λ2। hc দিয়া পুরাটারে ভাগ করে দিলে 1/λ ইকুয়াল টু 1/λ1 প্লাস 1/λ2। ঠিক আছে, তো এখান থেকে বেসিক্যালি আমার λ2 এর মানটা বের করা লাগবে। তাহলে 1/λ2 এটা ইকুয়াল টু 1/λ1 মাইনাস 1/λ। তাহলে সুতরাং λ2 ইকুয়াল টু কত আসবে? λ2 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/λ1 মাইনাস 1/λ, 1/λ1 মাইনাস 1/λ হোল ইনভার্স 1। ঠিক আছে, তাহলে 1/λ1, 1/λ1 মানে হচ্ছে 180.5, 180.5 মাইনাস 1/λ, ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে 140 হোল ইনভার্স 1। অ্যান্সারটা আসবে হচ্ছে ভাই ন্যানোমিটার ইউনিটে। অ্যান্সারটা আসবে হচ্ছে ন্যানোমিটার ইউনিটে, কারণ বাদ বাকি মানগুলো আপনি ন্যানোমিটারে বসাইছেন। ঠিক আছে, অ্যান্সারটা আসবে হচ্ছে ন্যানোমিটার ইউনিটে। সো এটা যদি কেউ আগের থেকেই পারেন, আগের থেকে করা না থাকলে এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষার হলে বসে একটু পারাটা টাফ, কারণ এটা যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, নর্মাল শক্তি সংরক্ষণশীলতা নীতি, এইটা আসলে পরীক্ষার হলে মাথায় আসাটা মানে মাথায় আসার কথা না। ঠিক আছে, সো অ্যান্সারটা আমাদের এখানে নেগেটিভ আসতেছে, তার মানে আমাদের হচ্ছে λ1 এর মানটা বের করতে বলছিল। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি খালি পজিটিভ মানটা বসাই দিবেন। 623.95, 623.95 ন্যানোমিটার, 623.95 ন্যানোমিটার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে এর বাইরে আর অন্য কোনো প্রবলেম আসার কথা না, এর বাইরে আর অন্য কোনো প্রবলেম আসার কথা না। প্রচুর পরিমাণে ভাইয়া প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটুকু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে এখানকার যতগুলা অঙ্ক আছে সবগুলা অঙ্কই কিন্তু পারার কথা। ঠিক আছে, প্র্যাকটিসটুকু যদি ঠিকঠাক মতো থাকে এখানকার সবগুলা অঙ্কই পারার কথা। আশা করা যায় যে বাসায় একটু প্রপার প্র্যাকটিস করবেন, টেস্ট পেপার আর এমসিকিউ গুলা মিলায়া। সো এইটুকু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশনে একেবারে ফুল মার্ক শিওর থাকবে। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।